আমাদের অনেক ফ্যাকাল্টি মেম্বারই হয়তো এই টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে আমাদের এখানে ফ্যাকাল্টি হিসেবে কাজ করছে। সো আর সেকেন্ডলি আমরা যেটা জানি যে ইউএস এর এডুকেশনটা হচ্ছে অনেকটা মানে লাইক যেমন আমাদের যেটা করতে হয় প্রথমে সারা অন্যান্য দেশের সাথে জাপানে মনে হয় 3 বছর না পিএইচডি প্রোগ্রাম মোস্টলি 3.5 বছর হয়, 3.5 আর এই ইউএসএ তে মানে 4 বছরে ম্যাথমেটিক্স আমি জানি না কেউ করছে কিনা 5 বছর মিনিমাম এর বেশিও লাগে। আমাদের যেটা করতে হয় ফার্স্ট 2 ইয়ার্স আমাদের কোর্স ওয়ার্ক করতে হয়, কারণ আমাদের অনেক গ্যাপ থাকে। তো কোর্স ওয়ার্ক করে দেন কোয়ালিফাইং এক্সাম পাস করতে হয়, যেটা রিটেন অনেকে হয়তো তোমরা জানো। দেন হচ্ছে আমাদের তখন আমরা পিএইচডি ক্যান্ডিডেট হই, দেন আমাদের ইয়ার হচ্ছে ইভ্যালুয়েশন থাকে, একটা কমিটি থাকে। তো মোস্টলি যে আমরা যেটা করি যে স্ট্রং একটা আমাদের ম্যাথমেটিক্সের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয় অ্যাটলিস্ট। আর সবচেয়ে লেটেস্ট টেকনোলজি অবশ্যই ইউএসএ তে এখন ইউজ করে, আমরা জানি যে ওরা লেটেস্ট জিনিসগুলো নিয়ে কাজ করে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিংস আমার যেটা লাগছে আর কি ডাইভার্স কালচার অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটিস। আমি যদি অন্য দেশে যাই ওখানে হয়তো আমি জানি না ওখানে স্যার জাপানে ছিলেন, কিন্তু ইউএসএ তে আমি মোটামুটি সব দেশের মানুষ পাই। যেমন আমার ডিপার্টমেন্টে সৌদি আরব থেকে শুরু করে মানে মিডল ইস্টের অনেক স্টুডেন্ট আছে, এশিয়ার আছে, চায়না, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, মানে অলমোস্ট সব দেশের মানুষের সাথে আমার একটা কালচারাল এক্সচেঞ্জ করার সুযোগ থাকে, যেটা হচ্ছে ইন ফিউচারে আমাদের আসলে নিজের ডেভেলপমেন্টে অনেক কাজে লাগে। আমরা মোটামুটি বুঝতে পারি যে আমার একটা ফ্রেন্ড সৌদি আরব, সো ওর সাথে আমি কথা বলে বুঝতে পারি ওখানকার কি অবস্থা। আর একটা ফ্রেন্ড ফিলিস্তিন, ওর সাথে কথা বলে বুঝতে পারি। চাইনিজ আছে, জাপানিজ আছে, সব দেশে পাওয়া যায় মোটামুটি। ওকে, এন্ড ক্যারিয়ার অপরচুনিটিস বলে অফকোর্স ইউএসএ হচ্ছে ম্যাথমেটিক্স আমরা বাংলাদেশে পড়ে এখনো ইন্ডাস্ট্রি আমাদের দেশে ওইভাবে ডেভেলপ হয়নি, বাট ইউএসএ তে আমি আমার একটা যদি মাস্টার ডিগ্রিও থাকে এন্ড তারা আসলে ডিগ্রিটা ওইভাবে দেখে না, দেখে হচ্ছে যে আমার কি স্কিল আছে। আমার ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে করলেই হয়, কিন্তু স্কিল সেট যদি তৈরি করা যায় আমি ইন্ডাস্ট্রিতে যেতে পারবো। স্কিল যদি থাকে আমি হচ্ছে একাডেমিয়াতেও আমি ভালো করতে পারবো। সো স্কিল সেটটাই তারা মেনলি দেখে। সো স্কিল সেট ডেভেলপ করাই হচ্ছে মেনলি আমরা ওখানে কাজ করি, যেটা আমাদের okay, so how many universities in US? Almost এটা আমি ইন্টারনেট থেকে নিয়েছি almost 4000, বাট আমরা যদি বলি মোটামুটি লাইক ওখানে পাবলিক ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটি বেশি ভালো ইউএসএ, আমরা অনেকে জানি অনেকে জানি না। তো অলমোস্ট 1000 ইউনিভার্সিটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে ফর পিএইচডি এন্ড মাস্টার্স। তো আমি ডিসকাস করব যে পিএইচডি কাদের জন্য, মাস্টার্স কাদের জন্য। PhD is totally different type of program, masters and academic program. So এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যারা অ্যাপ্লাই করবা কিছুদিনের মধ্যে বা এক বছরের মধ্যে তারা এই জিনিসগুলো একটু দেখো যে রিসার্চ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিস কোনগুলো। যেমন আমি বলছি অলমোস্ট 4000 ইউনিভার্সিটি আছে, সো ওগুলো সবগুলো কিন্তু রিসার্চ মানে অফার করে না, লাইক মাস্টার বা পিএইচডি অফার করে না, বা করলেও তাদের রিসার্চ প্রোগ্রাম অত ভালো না। তো ফার্স্ট আমরা যেটা দেখি R1 ক্যাটাগরি বলি আমরা। সো ইউএসএ তে প্রত্যেক বছর হচ্ছে একটা সার্ভে হয়, ওই সার্ভের মধ্যে R1 ক্যাটাগরিতে 150টা ইউনিভার্সিটি থাকে অ্যাপ্রক্সিমেটলি। তো ওই ইউনিভার্সিটিগুলোতে আমরা মোটামুটি সবাই অ্যাপ্লাই করার চেষ্টা করি যারা পিএইচডি তে অ্যাপ্লাই করতে চাই, এবং এই ইউনিভার্সিটিগুলো ফুল ফান্ডেড পিএইচডি অফার করে। আর তো আমার ইউনিভার্সিটি R1 এর মধ্যে আছে, মোটামুটি আমরা যারা আছি ইউএসএ তে সবাই মোটামুটি R1 এ যাওয়ার চেষ্টা করি। আর সেকেন্ডলি আমরা দেখি যে কারো প্রোফাইল অত ভালো যদি না হয় দেন আমরা R2 তে চেষ্টা করি, এটা অলমোস্ট 130 ইউনিভার্সিটি আছে, এরাও অফার করে ফুল ফান্ড। বাট এইগুলোতে মাস্টার্স এর জন্য এই ইউনিভার্সিটিগুলো ভালো R2 ক্যাটাগরি, কারণ কি ওইগুলো এই ইউনিভার্সিটিগুলোতে সবগুলোতে হচ্ছে আমাদের পিএইচডি প্রোগ্রাম থাকে না। সাধারণত যেসব ইউনিভার্সিটিগুলোতে পিএইচডি প্রোগ্রাম থাকে সেখানে মাস্টার্স ফান্ড দেয় না, মানে দেয় না বলতে দেয় না। যেগুলোতে শুধু মাস্টার্স থাকে তারা হচ্ছে পার্শিয়াল ফান্ড করে, ফুল ফান্ড খুব কমই করে। সো আমরা মাস্টার্স, আমি এটা নিয়ে কথা বলবো মাস্টার্সে কিভাবে কি করতে হবে বা পিএইচডি তে কিভাবে করতে হবে। সো আমি অলমোস্ট সেটা অলরেডি বলে দিচ্ছি, মোটামুটি 1000 ইউনিভার্সিটি আছে, আমরা অ্যাপ্লাই করতে পারি। So what's the difference like between MS and PhD? So কাদের PhD করার চিন্তা থাকবে, কাদের MS করার চিন্তা থাকবে। কারো যদি ইচ্ছা থাকে যে না আমি ইউএসএ তে যাবো দেন জব করতে চাই, একাডেমি বা রিসার্চ নিয়ে তাদের অত চিন্তা নেই, কিছু স্কিল সেট ডেভেলপ করে দেন একটা মাস্টার্স করে তারা যদি জব ফিল্ডে যেতে যায় মাস্টার্স তাদের জন্য ভালো। তবে এটার জন্য অবশ্যই মেন্টালিটি প্রিপেয়ার থাকতে হবে যে আমার সময় কম লাগবে কিন্তু এখানে অত ফান্ড পাওয়া যায়। যেমন আমি মাস্টার্সে প্রথম আমি মাস্টার্সে একটা ইউনিভার্সিটিতে ফান্ড পাইছিলাম, স্যাম ডিসটেন্স স্টেট ইউনিভার্সিটি। তো ওখানে হচ্ছে যেটা হয় যে আমার টিউশন ফি
বা এভরিথিং দিয়ে আমার সেভ থাকে, বরং আরো কিছু টাকা আমাকে অ্যাড করতে হবে, মানে ওইখানে যদি আমি মাস্টার্স কমপ্লিট করি। তো এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম আমরা মিডল ক্লাস এই টাইপের আমরা যারা থাকি বা যাদের টাকা আছে তারা তো যেতেই পারে, এটা খুবই ভালো। যদি থাকে যে একটু আমি সাপোর্ট দিব $5,000 পার ইয়ারে, 2 বছরে $10,000 বা $8,000 $7,000, দেন হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম হবে। দেন মাস্টার্সে আমরা যদি আমার স্কিল সেট তৈরি করা যায়, দেন আমরা হচ্ছে ইন্ডাস্ট্রিতে ইজিলি অ্যাপ্লাই করতে পারি। বাট কারো যদি একাডেমিতে ইচ্ছা থাকে, টিচিং এর ইচ্ছা থাকে, তাহলে পিএইচডিটা খুব গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ লাইক টিচিং জব পাওয়া ডিফিকাল্ট। কারণ কেউ যদি কোডিং এ ভালো হয় অথবা অন্য কিছু, দেন মাস্টার্স প্রোগ্রাম তাদের জন্য ভালো। সো মাস্টার্সে সাধারণত 2 বছর লাগে, আর পিএইচডিতে আমি আগে বলছি 4 থেকে 6 বছর মতো লাগে। সো মাস্টার্সে মেইনলি থাকে কোর্স ওয়ার্ক বেস, ওখানে অত রিসার্চ ওয়ার্ক নিয়ে থাকে না, বাট পিএইচডিতে অফকোর্স রিসার্চ নিয়ে থাকবে। আর মাস্টার্স আমি একটু আগে বলছি ইন্ডাস্ট্রি নিয়ে আমরা বেশি, মানে যারা ইন্ডাস্ট্রি নিয়ে বেশি ফোকাস তারা মাস্টার্স প্রোগ্রামে গেলে ভালো। আর আমাদের পিএইচডি থেকে অনেকে ইন্ডাস্ট্রিতে যাচ্ছে। কিছুদিন আগে স্যার রবিন স্যার কেমন আছেন, ভাই আছে হ্যাঁ, তো ভাই হচ্ছে সিটি ব্যাংকে জয়েন করছে স্ট্যান্ডার্ড হিসেবে, ম্যাথমেটিক্যাল ফাইন্যান্স নিয়ে তো এরকম ইন্ডাস্ট্রিতে অনেকেই যাচ্ছে এখন রিসেন্টলি, আগে যাইতো না। তবে মোস্ট অফ দ্য লাইক আমি যাদেরকে চিনি বা আমার সিনিয়র যারা ম্যাক্সিমাম আমি দেখছি একাডেমিতে জয়েন করে তারা একটু ফান্ডিং অলমোস্ট কথা বলছি। সো মাস্টার্স মোটামুটি লাইক মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আমি ফুল ফান্ড পাবো না, কিছু টাকা কিছু পয়সা আমাকে দিতে হবে একটা বিষয়। সো হোয়াট দ্য অ্যাডমিশন রিকোয়ারমেন্ট? সো আমাদের অনেকের ভুল ধারণা আছে যে আমি মেবি জাপান বা অস্ট্রেলিয়াতে স্যার মাস্টার্স লাগে না পিএইচডি অ্যাপ্লাই করতে, মাস্টার ডিগ্রি ইউএসএতে লাগে না। 4 বছরের ব্যাচেলর থেকে ডাইরেক্ট আমরা পিএইচডি অ্যাপ্লাই করতে পারবো। সো আমাদের রেজাল্ট যদি একটু ভালো থাকে, আমার রেজাল্ট যদিও ভালো না, কিন্তু চেষ্টা করবো আর কি রেজাল্টটা একটু ভালো করা যায়, 3.5 বা 5। তো ব্যাচেলর ডিগ্রি, তবে আমি যেটা বলবো লাস্ট ইয়ার থেকে এখন যারা আসো একটু বেসিক কোর্সগুলো খুব ভালো আমাদের করতে, বিশেষ করে যেমন আমি একটু স্ট্রাগল করছি অ্যানালাইজ করতে, রিয়েল অ্যানালাইসিস, তারপর ফাংশনাল অ্যানালাইসিস, এগুলো আমাকে করতে হয়েছিল। সো দেশে পড়ে গিয়ে ফাঁকি দিয়েছি, ওখানে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। সো সেইগুলো চাইলে তোমরা এখন থেকে একটু শুরু করে মানে পড়াশোনা করে রাখতে পারো আর কি, যে একটু বুঝে রাখি। হ্যাঁ, মুখস্থ করা আছে, আমরা তো ফাইনাল পরীক্ষার আগে সবাই মুখস্থ করি, আগের বছরের আগে বাইরের দিক থেকে পড়ি। হ্যাঁ, এটা করবা সমস্যা নেই ধরা করার জন্য, কিন্তু একটু বোঝার চেষ্টা করবো আর কি, যাদের একটু ইচ্ছা আছে যে বাইরে আমি পরবর্তীতে পড়াশোনা করতে যেতে চাই। তারপর যাদের কম্পিটিশনাল ম্যাথ নিয়ে কাজ করতে ইচ্ছা, নিউমেরিক্যাল অ্যানালাইসিস একটু ভালো করে দেখতে হবে, যে ফিল্ডে এইগুলো একটু ভালো করে দেখা। আমার মনে হয় যে তাহলে আর ওখানে গিয়ে আমার মধ্যে স্ট্রাগল করা লাগবে না, আমার রাত দিন এক হয়ে গেছিল আর কি এগুলো 500 টাকা। যাই হোক, যদি আমি অ্যানালাইসিসে স্যার দিতেছিলাম কোয়ালিফাইং এক্সামসে, সো দিতে হয়েছিল। যাই হোক, দেন হচ্ছে আমাদের জিআরইটা এখন অপশনাল, সব ইউনিভার্সিটি এটা চায় না এখন। তবে আমি সাজেস্ট করবো যাদের হাতে সময় আছে 1 বছরের মতো, তারা জিআরইটা দিবে, তাহলে হচ্ছে তোমার অ্যাকসেপ্টেন্স রেটটা বেড়ে যাবে। অনেকে দিবে না, তো তোমাদের যদি থাকে এটা এক্সট্রা সেলিব্রেশন। আর ইংলিশ টেস্ট হিসাবে এখানে যে কোনো একটা দেওয়া যায়, টুয়েলভ আইএলটিএস। আগে সবাই বলতো যে এমবিএস তো টুয়েলভটাই অ্যাকসেপ্ট করে না, এটা ভুল, আইএলটিএস অ্যাকসেপ্ট করে। এখন রিসেন্টলি কোভিডের পর থেকে ডুয়োলিঙ্গোটাও তারা অ্যাকসেপ্ট করতেছে। ডুয়োলিঙ্গোটা খুবই ইজি, বাসায় বসে দেওয়া যায়, কোনো জল লাগে, কত টাকা লাগে না। তো তোমরা একটু দেখে নিও, ইন্টারনেট সার্চ করলে দেখা যাবে অথবা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করতে চাও সেটার ওয়েবসাইটে দেখে নিবা, সেই ডিপার্টমেন্টে তারা কোনটা অ্যাকসেপ্ট করে, তো সেই অনুযায়ী। তবে আইএলটিএস দিলে বা টোটাল দিলে মোটামুটি সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যাবে। দেন হচ্ছে আমাদের স্টেটমেন্ট অফ পারপাস লাগে, এটা সবচেয়ে হার্ডেস্ট পার্ট আমার মনে হয় জন্য, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার উপরে ডিপেন্ড করবে আমার আসলে অ্যাডমিশন আমি আসলে কত টাকা পাবো। সো এটা মোটামুটি 1000 ওয়ার্ডে লিখতে হয়। এক এক ইউনিভার্সিটির এক এক ফরম্যাট, যেমন আমি প্রথমে ইউনিভার্সিটি অফ লুইজিয়ানাতে ছিলাম, ওখানে 1000 ওয়ার্ড 2 পেজের মধ্যে লিখতে হতো, কিন্তু হিউস্টনে আবার তারা বলছে 1 পেজের মধ্যে লিখতে হবে, এটা আরো ডিফিকাল্ট হয়ে যাবে, এত কিছু 1 পেজের মধ্যে লেখা। সো এটা হচ্ছে আমাদের রাইটিং স্কিল। আমাদের ম্যাথমেটিক্স স্টুডেন্ট, আমাদের ম্যাথের নলেজ ভালো, কিন্তু আমি জানি না, আমার ইংলিশ স্কিল অনেক কম ছিল, তো আমাদের অনেক কষ্ট হয়েছে। যাই হোক, তোমরা এখনকার ছেলেরা তো মানে ইংলিশ খুব ভালো পারে না, নট ভেরি মাচ। সো ইংলিশটা একটু করে শিখতে পারি আমরা ছোটবেলা থেকে, বাংলা পত্রিকা পড়াচ্ছে, ইংলিশ পত্রিকা পড়ো, সমস্যা নেই। আমাদের টেক্সটবইয়ের মধ্যে ইংলিশ বিদ্যাসাগর বইরা আমাদের সার্ভা যেভাবে সার্চ করে সেগুলো যদি আমি সেটা বই পড়তে তো মানে আমার কাছে মনে হয় যে এখন থেকে ভাবে স্ট্র্যাটেজি নিলে আর ওই টাইমগুলো আর কষ্ট হবে না, তাই না? আমরা এই বাংলা গল্পের বই পড়া থেকে ইংলিশের গল্পের বই পড়ি, আসলে না মাসে তো নাকি
নন ফিকশন বইগুলো বেশি পড়ার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য আরো ভালো হয়। আস্তে আস্তে স্কিল ডেভেলপ হয়ে যাবে, প্রথমে যারা ফার্স্ট সেকেন্ড ইয়ার আছে। দেন হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন অ্যাওয়ার্ড, আমরা যেটা বলি এটাকে ইউএস এর প্রফেসররা বাইবেল হিসেবে দেখে। মানে বাইবেল তারা বলে বাইবেল মানে হোলি বুক, আমরা যেমন কোরআনকে বলি যে আমার সেভারেল আমার স্যার আমাকে একটা রিকমেন্ড করলেন, তারা এটা ভাবে যে এটাই এবং এটার মধ্যে কোনো ভুল নেই। সো এই জিনিসটা নিয়ে এই জন্য কি করতে হবে, স্যারদের সাথে একটু ভালো সম্পর্ক রাখতে হবে আর স্যারের কোর্সে ভালো রেজাল্ট করতে হবে। মানে স্যাররা কি লিখবে যে আমার কোর্সে সে ভালো রেজাল্ট করছে, এটা লিখতে হবে, অথবা তুমি কি কি অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টে ছিল এই জিনিসগুলো। সো তুমি যদি ইচ্ছা থাকে বাইরে পড়াশোনার ইচ্ছা না আসলে টিচারদের তো আমরা সবসময় সম্মান করবো, তাই না? কিন্তু আমার টিচাররা কিন্তু আমার লাইফে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার কাছে মনে হয় যে আমি আমার যে রেজাল্ট আন্ডারগ্রেডে ছিল, আমি আসলে পিএইচডি করার মতো যোগ্যতা আমার ছিল না, কিন্তু টিচারদের ইন্সপিরেশন কুতুব স্যার ছিলেন। স্যারের সাথে আমি অনেক অনেক কথা বলছি একদিনে এডুকেশন সিস্টেম নিয়ে। স্যার মনে আছে কিনা তো স্যার আমাকে অনেক মোটিভেট করছে, এরকম আরো যারা আমার টিচার ছিলেন সবাই অনেক মোটিভেট করছে। দেন আমি আসলে আমার কাছে মনে হয় আমি এখানে যেতে পারছি। এবং আমার রিকমেন্ডেশন লেটারগুলো আমি স্যারদেরকে লিখে দিতে হয় না, স্যাররা নিজেরা লিখতে হয়, সাধারণত লিখে দিতে হয়, তাই না? সো এরকম আর কি। সো তোমরা যেটা করবে আমার কাছে মনে হয় যে এটা নিয়ে মানে স্যারদের সাথে একটু মানে সবসময় একটু যোগাযোগে থাকা, স্যারদের তোমাকে চেনে। হঠাৎ করে গেলে তো এখন আমি তো সবাই দিতে থাকি, তাই না? হঠাৎ করে গেলে তোমাকে কেউ চেনে না, দিবে কোনো টাকা লিখে দিবে। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মাথায়। আর তিন হচ্ছে রিজিউমি, আমরা যেটা বলি সিভিটা আসলে লাগে না, রিজিউমি লাগে, কারণ সেটা এক থেকে 2 পেজের মধ্যে আমরা লিখতে হয়। সিভিতে অনেক ডিটেইলস হয়, সো আমরা ডিটেইলস ওরা চায় না, ওরা শর্ট করে চায়। আর রিসার্চ প্রপোজাল এটা অপশনাল, আমেরিকাতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে লাগে না, 2-1টা ইউনিভার্সিটিতে লাগে, ঠিক আছে? তো এখানে আমি একটা কি পয়েন্ট বলি, মেইনলি আমার তিনটা জিনিস লাগছে না, এসওপি, অ্যাওয়ার্ড এন্ড রিজিউমি। তো তুমি এডমিশন পাওয়ার ক্ষেত্রে এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে আমি যে স্ট্র্যাটেজি ফলো করছি এবং আমি সিনিয়রদের সাথে এক্সপার্টের সাথে কথা বলে যেটা বুঝছি, আমার এসওপি, অ্যাওয়ার্ড এবং রিজিউমি যেটা তিনটে একই কথা বলে। সে এসওপিতে আমি তো আমার ব্যাকগ্রাউন্ড লিখবো না, ম্যাথমেটিক্সের ব্যাকগ্রাউন্ড কেন করছি, দেন আমার রিসার্চ ইন্টারেস্ট কি কি করছি, এগুলো তো লিখতে হয়, জীবন বৃত্তান্ত না, ম্যাথমেটিক্স রিলেটেড পার্সোনাল না। তো এটার সাথে তো আমার অ্যাওয়ার্ড প্রফেসর কিছু লিখবে না, আমার কোন প্রফেসর কিছু লিখবে না আমার সম্বন্ধে, যাতে এটা অ্যালাইন করে, ওকে? যে প্রফেসর যেটা লিখছে এসওপির সাথে যাতে এটা মিলে। দেন হচ্ছে রিজিউমি হচ্ছে যাতে এটা রিফ্লেক্ট থাকে। সো তিনটা জিনিস যখন তোমার রিফ্লেক্ট করবে তখন তোমার অ্যাপ্লিকেশনটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। যেমন আমার সুপারভাইজার যিনি, উনি হচ্ছে এডমিশন কমিটিতে আছে, স্যারের সাথে ওনার সাথে আমি কথা বললাম, সে আমাকে বললো যে এই জিনিসগুলো অনেকের ডিফারেন্ট থাকে, ভালো রেজাল্ট করলেও তারা চান্স পাচ্ছে না। কারণ কি, তারা যখন দেখতেছে যে এটা মনে হয় ঠিক হতে পারে, তাই না? আমরাও তাই না, মানে আমি তুমি যে স্টেটমেন্ট অফ পারপাসে সত্যি কথা লিখতেছো, এটার প্রুফ কি? সো যখন আমি দেখব যে তিনটা জিনিস মোটামুটি একই দিকে যাচ্ছে, প্রফেসরও তোমার সঙ্গে সেম কথা বলতেছে, অথবা তোমার রিজিউমিটাও সেম কথা বলতেছে, তোমার রেজাল্টটাও সেম, এভরিথিং তোমার একাডেমিক ট্রান্সক্রিপ্টটাও সেম কথা বলতেছে, দেন অ্যাপ্লিকেশনটা অনেক সলিড হয়, রাইট? এটা মাথায় রাখো। সো অ্যাপ্লিকেশন টাইমলাইনটা, সো আমি সাধারণত যেটা বলছি 1 বছর আগে থেকে শুরু করাই ভালো। সো আরো বেশি হলো 12 থেকে 18 মাস হলে ভালো, কারণ জিআর একটা লম্বা প্রিপারেশন লাগে। এরপর আইএলটিএস, অনেকের আইএলটিএস, যেমন আমাদের মতো যারা আমার একজন ফ্রেন্ড ছিল, সে 3 বার আইএলটিএস। সো দিতে হতে পারে না, আমার স্পিকিং হঠাৎ করে খারাপ হয়ে একটা স্কোর খারাপ হয়ে যেতে পারে। সো তুমি মেন্টালি ওরকম প্রিপেয়ার রাখতে হবে যাতে আমি একবার দুবার দিতে পারি, তাহলে ওই বছরে যাতে আমি দিতে পারি, যদি ইচ্ছা থাকে, তাই না? যাদের ইচ্ছা হলে হলো, না হলে না, তাহলে উনিশন। কিন্তু যদি ডিটারমাইন থাকে যে আমি ওখানে বাইরে যাবো পড়াশোনা করতে, অ্যাটলিস্ট মাস্টার্স অর পিএইচডি, তারা হাতে এরকম 12 থেকে 18 মাস সময় নিয়ে জিআরই দাও। তোমার রিসার্চ এসওপি লিখতে অনেক টাইম লাগে, এসওপি রেডি করা। যদি এর মাঝখানে আরেকটা যেটা আমি বলবো যে আন্ডারগ্রেডে তো প্রজেক্ট তো এখন আছে না স্যার, হ্যাঁ, তো প্রজেক্টটা যাতে পাবলিশ করা যায়, আমার স্যারদের সাথে কাজ করো, ঠিক আছে? তো এটা যদি করা যায় আরো ভালো, অ্যাটলিস্ট একটা জার্নালে পাবলিশ করবো, মানে একটু খাটাখাটনি করা লাগবে। আমরা তো কি করতাম, প্রজেক্ট কপি করে জমা দিতাম, এরকম চ্যাটজিপিটি আরো সহজ, এখন তো আরো সহজ। আমাদের সময় চ্যাটজিপিটি ছিল না, আমরা চ্যাটজিপিটি ভালো, কিন্তু পুরো কপি না করাই ভালো। চ্যাটজিপিটি আমরা ওদেরকে বলে যে কি করা উচিত আসলে, তাহলে এটা তাহলে এই কাজটা করা যায়। আর মেইনলি সাধারণত ফল সেশন আমরা সবাই অ্যাপ্লাই করি। তোমরা ফল সেশন সম্বন্ধে কি জানো? এটা হচ্ছে অগাস্ট বা সেপ্টেম্বরে আমরা ইউনিভার্সিটি ক্লাস শুরু করি। তো সেটার জন্য আমাদের অ্যাপ্লাই করার ডেডলাইন থাকে ডিসেম্বর, মানে সাধারণত ডিসেম্বর নভেম্বর থেকে শুরু হয়, নভেম্বর লাস্টে থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, কিছু ইউনিভার্সিটি মাস। তবে আমি যে আরো র্যাঙ্কের ইউনিভার্সিটিগুলো বলছি সেগুলো ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যায়। যেমন আমার ইউনিভার্সিটি ডিসেম্বরের 1 তারিখে ডেডলাইন। তো এর আগে তোমাকে সব রেডি করতে হবে।
মানে রেডি করতে বলতে ওখানে অ্যাপ্লিকেশন আমরা মনে করি যে 1 তারিখে আমি সব দিতে হবে এমন আইএলটিএস স্কোর যদি তুমি ওদেরকে 1 তারিখে পাঠাও যায় তার 15 দিন লাগবে তাহলে তোমার অ্যাপ্লিকেশন কি হচ্ছে না তাহলে আরো আগে পাঠাইতে হবে তাই না আমাদের কাজ করতে কিন্তু আরো আগে জিআর স্কোরটা যেতে সময় লাগে তাই না সো এগুলো আগে পাঠিয়ে দেবো ইউনিভার্সিটিগুলো দেন হচ্ছে তোমার এসএপি লেখা এসএপি মোটামুটি আমি 1 মাস টাইম নিয়ে লিখছি তো তোমরা টাইম নিয়ে লিখো দুইজন এক্সপার্টের সাথে করবে সো মোটামুটি একটা আইডিয়া একটা পাওয়া যাবে সো ওখানে আমরা ফান্ডিং গুলো কিভাবে পাই সেটা নিয়ে একটু কথা বলি অনেকগুলো থাকে মেইনলি আমরা আরএমটি হিসেবে কাজ করি মোটামুটি ম্যাথমেটিক্সে যারা যেটা এখানে সবাই ম্যাথমেটিক্সের অন্য ডিপার্টমেন্টে কেউ নাই না তো সবাই ম্যাথমেটিক্স সো আরএম হিসেবে কাজ করে যাদের সেপারেট যেমন তোমার দু তিনটা পেপার ভালো আছে একটা ফিল্ডে কাজ করে সেপারেট যেমন তুমি ম্যাথ বায়োতে কাজ করো অথবা স্যার অপারেশন রিসার্চে কাজ করে এই ফিল্ডে কেউ ভালো এক্সপার্টিস আছে তুমি তাহলে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে ওই ইউনিভার্সিটিতে খুঁজবা কোন প্রফেসর হচ্ছে এই ফিল্ডে কাজ করে তাকে ইমেল করো আমাদের প্রফেসরদের হাতে প্রচুর ফান্ড থাকে বিশেষ করে আরো অনেক ইউনিভার্সিটি যেগুলো সেই প্রফেসর হাতে প্রচুর ফান্ড থাকে তো তারা হচ্ছে তখন হচ্ছে কোন স্টুডেন্ট খোঁজে যে আমার রিসার্চ গ্রুপে কাজ করার জন্য আমার ফান্ড আছে সো আমি আরে দেব তো তাদেরকে তুমি ডিরেক্ট ইমেল করতে পারো যে আমি তোমার এখানে অ্যাপ্লাই করতে চাই তোমার প্রোফাইল আমি দেখছি তো ইমেলটা ওরকম করে ক্লিক করবে আচ্ছা ইমেল কিভাবে লেখা হয় আমি তোমাদেরকে বলবো নি তাদেরকে ইমেল কিভাবে লিখবা প্রফেসরদের আর সেকেন্ড হচ্ছে এটা সহজ টিচিং এসেন্সিভ এটা মোটামুটি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করলে দিয়ে পাওয়া যায় তো আমি কি হিসাবে কাজ করছি আমার আরে হওয়ার যোগ্যতা নাই আমার রিসার্চ এক্সপেরিয়েন্স অত ভালো ছিল না আর যারা সুপার ব্রিলিয়ান্ট রেজাল্ট খুব ভালো সব ওভারঅল পেপার অনেক ভালো আছে 5-6টা ভালো জার্নালের পেপার থাকে তাহলে তারা হচ্ছে ফেলোশিপ পাবে ফেলোশিপ পাইলে তারা কিছুই করা লাগে না শুধু পড়াশোনা করবে শেষ সো যাদের রেজাল্ট খুব ভালো পাশাপাশি 2-3টা 4-5টা ভালো আর্টিকেল মানে জার্নাল পাবলিশ হয়েছে আর আমি লাইক স্কোপাস ইনডেক্স অর হোয়াটএভার তো এবং সে টুলস জানে ডিফারেন্ট টাইপস অফ ল্যাঙ্গুয়েজ জানে সবটাই ইন্টারভিউ নিবে আদারওয়াইজ ইউনিভার্সিটিগুলো এগুলো দেখবে আর আরে হলে প্রফেসর ইন্টারভিউ নিবে অবশ্যই সো ফেলোশিপটা আমি জানি না আমার পরিচিত কেউ পাইছে কিনা আমি এখনো জানি না মানে ম্যাথ ডিপার্টমেন্টে মোটামুটি আমরা সবাই আরে বা টিএ হিসেবে কাজ করি ইউজ আলো তো এটা খুবই কমপ্লিকেটেড ফুল ব্রাইট পায় যারা স্যার ওই ডিফারেন্ট ফেলোশিপ খুবই ডিফিকাল্ট পাইলো পার্শিয়াল কিছু আছে যেমন স্যার আমাদের ইউনিভার্সিটিতে আমি টিউশন ফেলোশিপ আলাদা নামে একটা জায়গা কিন্তু আমার ফান্ডিংটা সবার সাথে ব্যাপার তুমি এটা এক্সটেন্ড দিতে সো আর অন ক্যাম্পাস যাও এগুলো যারা মাস্টার্সে যায় তারা হচ্ছে এগুলো তো অনেক সময় ট্রাই করে যে আমি টিএ পাচ্ছি না তাহলে অন ক্যাম্পাস জবে অ্যাট লিস্ট কিছু টাকা পয়সা পাওয়া যায় তো 20 আওয়ার্স কাজ করতে দেয় তুমি যাই কাজ করো এখানে যে এটা আরএ টিএ অর অন ক্যাম্পাস জব লাইক অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কগুলো থাকে না আমাদের তো লাইব্রেরিতে আমাদের লাইব্রেরি থাকে ওখানে হচ্ছে স্টুডেন্টরা সব কাজ করে এভরিথিং সব ম্যানেজমেন্ট স্টুডেন্টদের মাধ্যমে হয় সো আমাদের আসলে এই জন্য আমাদের দেশের স্টুডেন্ট আমরা কি হচ্ছে তারা ট্রেন আউট হয়ে যায় মানে জব ফিল্ডের জন্য আমরা হচ্ছে মাস্টার্স পাস করে আমরা কিছু জানি না কিভাবে কাজ করতে হবে হ্যাঁ আমাদের দেশের গভর্নমেন্ট অফিসগুলো বা ইউনিভার্সিটি মানে রেজিস্ট্রেবল গুলো বলে দেয় কেউ তো আচ্ছা মোটামুটি এটা দেন পড়াশোনা শেষ হলে আমরা কি করব আমি জাস্ট এটা নিয়ে একটু কথা বলবো দেন আরো 2-3টা পয়েন্ট নিয়ে তোমাদের সো পড়াশোনা শেষে আমরা সেপারেট যেমন আমরা যখন লাইক পড়াশোনা লাস্টের দিকে যাব সো আমরা সেপারেবল যে বছর আমরা গ্র্যাজুয়েট করব সেই বছরের আগে থেকে আমরা এই জিনিসগুলো নিয়ে প্রিপারেশন নিতে থাকবো তখন সাধারণত আমরা বাংলাদেশে মানে ডিগ্রি পাওয়ার পরে জবে অ্যাপ্লাই করি না ইউএসএ তে যেটা হয় যে আমি সেপারেট যখন আমার ডিফারেন্স মানে ডিগ্রি পাওয়ার 6 মাস আগে থেকে আমরা জবে অ্যাপ্লাই করা শুরু করি 1 বছর আগে এবং এটাই হচ্ছে সিস্টেম তো ডিগ্রি পাওয়ার পরে ওপিটি একটা প্রসেস এটা বলে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং 3 মাস সময় দেয় জব পাওয়ার জন্য এই 3 মাসে যদি আমি জব না পাই তাহলে আমাকে দেশে চলে আসতে হবে এটা হচ্ছে ওপিটি সিস্টেম সো এই জন্য আমরা কি করি সবাই হচ্ছে 1 বছর আগে থেকে জবে অ্যাপ্লাই করা শুরু করি সো ওর মধ্যে আমাদের যত ধরনের স্কিল আছে বা এভরিথিং আমাকে করতে হবে এবং এই জবে অ্যাপ্লাই করতে সেম সিস্টেম আমার কিন্তু তখনও এই এলওয়ারিক ভাই বলছিলাম না এই জিনিসগুলো লাগে প্রফেসরের রিকমেন্ডেশন তিনটা রিকমেন্ডেশন লাগে এরপর হচ্ছে জবের স্টেটমেন্ট অফ পারপাস টিচিং লাইক টিচিং রিলেটেড একটা স্টেটমেন্ট এভরিথিং যে মিলে যায় তো জবের এই জিনিসটা হচ্ছে
তোমরা কি H1B এর নাম শুনছো? যে যারা কোম্পানিতে জব করে, আমি ইন্ডাস্ট্রিতে, তখন ওই কোম্পানি হচ্ছে তাকে H1B ভিসা স্পন্সর করে, দেন সে বৈধভাবে এসে থাকতে পারে, আদারওয়াইজ সে বৈধ থাকবে না। আর ইন্ডাস্ট্রি একাডেমিতে গেলে এটা ডিফারেন্ট। একাডেমিতে গেলে তখন আমরা ওই ইউনিভার্সিটি থেকেই হয় H1B স্পন্সর করে অথবা তারা গ্রিন কার্ডের জন্য ডিরেক্ট আচ্ছা আমাদের জন্য করে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট থিংস আমি এটা নিয়ে একটু কথা বলি, এটা অনেকে আমরা জানতাম না বা আমরা জানি না, আমি জানি না, আমি থেকে জানতাম না, অনেকে জানছি। NIW টু গেটিং গ্রিন কার্ড। সো এটা এখান থেকেই বসে তোমরা হয়তো করতে পারবে বা যারা স্কলার আছে। তো এটা নিয়ে আমি ডিটেইলস কথা বলবো। So NIW হচ্ছে লাইক এখানে লেখা আছে না, ইমিগ্রেশন পাথওয়ে ফর EU for individual those who are benefit national interests, allowing them to the self petition without a job offer. So job offer লাগবে না, কিন্তু আমি তারপর ওখানকার ন্যাশনাল ইন্টারেস্ট, সে ফর এক্সাম্পল কি কি ফিল্ড থাকে আমি এখানে লিখছি। যদি আমার একটা ডিগ্রি থাকা লাগবে PhD অর মাস্টার্স, তো বাংলাদেশে মাস্টার ডিগ্রি করা মাস্টার হিসেবে ভ্যালু করে, সো বেশ সমস্যা নেই। সো আমাদের ডিগ্রিটা থাকে STEM। STEM এর ফুল মিনিং কি আমরা জানি? পাশাপাশি হেলথ এন্ড এডুকেশন, এই ফিল্ডে আমার ডিগ্রি থাকে মাস্টার্স অর PhD, আমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে বসে হচ্ছে তাদের NIW এর মাধ্যমে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো। দ্য কন্ডিশন হচ্ছে আমার কয়েকটা পাবলিশড রিসার্চ আর্টিকেল লাগবে এবং কিছু সাইটেশন থাকা লাগবে। এই আমি ম্যাথমেটিক্সে আমরা যারা, আমার মনে হয় আমাদের 10-15টা সাইটেশন হলেই হয়, আর 2-3টা পেপার। মোটামুটি আমার অনেক ফ্রেন্ডলি গ্রিন কার্ড পেয়েছে আগে গেছে। আর এই তো, আর হচ্ছে জার্নাল মানে প্রফেশনাল যদি এঙ্গেজমেন্ট থাকে, যেমন এখানে বাংলাদেশ গণিত সমিতি আছে, আবার ইন্টারন্যাশনাল কিছু অর্গানাইজেশন থাকে না, ম্যাথমেটিক্স আর এগুলোতে মেম্বার হওয়া যায় স্টুডেন্ট চ্যাপ্টার। সো আমি হচ্ছে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট চ্যাপ্টার এখন হচ্ছে ট্রেজারার হিসেবে কাজ করতেছি, আমেরিকান ম্যাথমেটিক্যাল অ্যাসোসিয়েশন স্টুডেন্ট চ্যাপ্টার। একটা আছে সায়াম, সোসাইটি ফর ইন্ডাস্ট্রিয়াল ম্যাথমেটিক্স, ওটার এক্সিকিউটিভ কমিটিতে আমি ছিলাম। সো এই জিনিসগুলোতে যখন বাংলাদেশে থাকতে আমি ছিলাম, আমি গণিত সমিতির লাইভ মেম্বার ছিলাম এবং স্যারদের সাথে কাজ করতাম অনেক। সো এগুলো হচ্ছে তোমার বেনিফিট করে আর কি। সো এই জিনিসগুলো যদি থাকে তাহলে এখানে থেকে যদি কারো পাবলিক, এখন আমার এক ভাই আছে জাহাঙ্গীরনগরে, আমার রুমমেট ছিল আগে, তো উনি জাহাঙ্গীরনগরে করতেন, এখানে থেকে হচ্ছে উনি হচ্ছে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিয়েছে। সো ওখানে গেছে উইদিন 6 মান্থস হি গট লাইক গ্রিন কার্ড। সো এটা আর কি, এটা আরেকটা আমাদের জন্য একটা সুযোগ ম্যাথমেটিক্সে যারা আছে বা স্ট্যাম যারা আছে। সো আই থিঙ্ক আমি মোটামুটি একদম শেষে। সো তোমার যদি কিছু কোশ্চেন থাকে তা আমি কিছু কোশ্চেন নিব, আর নাহলে স্যার একটু চ্যাট জিপিটি বা এটা নিয়ে কথা বলতে বলছে, এটা নিয়ে কথা বলতে হবে। তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমি কয়েকটা প্রশ্ন নিতে চাই। Any questions? ওকে। আমি শুনছিলাম যে এখন মানে ইউএসএ জব মার্কেটটা অনেক স্যাচুরেট হয়ে গেছে, মানে আমাদের সিনিয়ররা যেহেতু এস্টাবলিশ হয়ে গেছে, আমরা যদি এখন যাই ব্যাপারটা হচ্ছে অতটা স্মুথ নাও হতে পারে। মানে এই ব্যাপারটা আসলে কতটুকু সত্যি বা মিথ্যা, কারণ ইন্টারনেটে যেগুলো আমরা পাই ওগুলো অনেক সময় দেখা যায় যে ঠিক ইনফরমেশনটা দেয় না, অনেক রকম মিক্স করা জিনিসপাতি থাকে। এই ব্যাপারে ক্লিয়ার আইডিয়া জানতে চাচ্ছিলাম আর কি, যে ইউএস এর আসলে সিচুয়েশনটা এখন আসলে কি অনেক স্যাচুরেটেড নাকি আমি একটু ট্রাই করলে পারবো বা। আচ্ছা, ধন্যবাদ, তোমার প্রশ্নটা খুবই সুন্দর। বর্তমান সময় অনুযায়ী প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। এই জিনিসটা আমি শুনছি ওখানে থাকা অবস্থায়, বাট আমার স্যারের সাথে কথা হচ্ছিল কিছু না আগে। আমার একটা বন্ধু মানে সে 2018-এ মনে চলে যায় এখানে, অনার্স কমপ্লিট করে অনার্সের পর আসে। সো ও জব ইন্টারভিউ দিয়েছিল 1 বছর ধরে, জব পায়নি, কত প্রবলেম হচ্ছিল, কিন্তু রিসেন্টলি সে জব পাইছে। আলটিমেটলি আমার কাছে মনে হয় যে আমাদের ম্যাথমেটিক্সের জন্য ইউএসএ যেহেতু আমি বলছি 4000 ইউনিভার্সিটিজ আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ম্যাথ লাগে। ওখানে ম্যাথ ডিপার্টমেন্ট থাকুক বা না থাকুক, কারণ ইঞ্জিনিয়ারিং ছেলেদেরকে পড়াইতে তো আমাদের ম্যাথ লাগবে না। সো অ্যাটলিস্ট একাডেমিয়াতে আমরা হচ্ছে অ্যাটলিস্ট জব পেতে পারি। ইন্ডাস্ট্রিতে আমাদের প্রচুর সুযোগ আছে যদি আমি কোডিং এক্সপার্ট হই বা ওদের রিলেভেন্ট যে কাজগুলো। আমাদের অনেক ভাইরা, আমি বলছিলাম একটু আগে তখন থেকে অনেকেই কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করছে, খুব বেশি না কিন্তু করতেছে, যাচ্ছে আস্তে আস্তে। তবে আমাদের ওই যে ম্যাথমেটিক্স আমরা করলে আমাদের সবসময় মাথা থাকে যে আমরা একাডেমিতে কাজ করবো, এই মাইন্ডসেটের কারণে আমরা তো অনেকে রিস্ক নিতে চাই না। কারণ ইন্ডাস্ট্রিতে একটু চ্যালেঞ্জিং, কারণ ওরা হচ্ছে যে H1B ভিসা সবাইকে স্পন্সর করেন। আমার একটা ফ্রেন্ড ছিল সাবরিক, সাবরিকে আমি মনে চাই ইব্রাহিম সাবরিক। সো ও হচ্ছে এখন হিউস্টনে চাকরি করে, স্ট্যাটিস্টিক্সে মাস্টার্স করছে। সো হিউস্টন মেডিকেল সেন্টার যেটা, ওখানে সে স্ট্যাটিস্টিশিয়ান হিসেবে কাজ করছে। সো ও H1B পাইছিল না, ওই 3 বছর জবে জয়েন করার 3 বছর পর্যন্ত ওরা অ্যালাউ করে আর কি, যদি জব পেয়ে যায় উইদিন 3 মান্থসে। তো 3 বছর আমি ওই অ্যাডভান্স স্ট্যাটাসে থাকতে পারবো। তো দেন হচ্ছে ওর H1B ভিসা পাইতেছিল না, লাস্ট মাসে সে পাইছে। সো একটু চ্যালেঞ্জিং হয়ে যায় ইন্ডাস্ট্রিতে, এই জন্য আমাদের অনেকেই ইন্ডাস্ট্রিতে যেতে চায়।
তো ইন্ডাস্ট্রিতেও সুযোগ আছে। আমার কাছে মনে হয় না যে স্যাচুরেট হয়েছে হয়তো এই গভর্নমেন্টের কারণে, এটা আবার 2-1 বছরের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে। আর at least like if you have like USA degree then you can go anywhere, so you can come Bangladesh or you can go to the Europe or otherwhere, so you have skill that you can go everywhere. But আমরা সবসময় চিন্তা করি যে আমার স্কিল নাই, সো আমি ন্যারো মাইন্ডেড চিন্তা করি যে আমার এখানে একটা কিছু না হলে কি হবে। সো তুমি যখন আমার কাছে মনে হয় যে বাইরে যারা আমার পড়াশোনা করছি বা স্যাররা যারা যারা বাইরে গেছেন বা পড়াশোনা করছেন, আমাদের একটা কনফিডেন্স কিন্তু গ্রো হয়, মাল্টিকালচার একটা কনফিডেন্স অথবা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট, তখন তুমি যে কোনো জায়গায় ইজিলি নিজেকে অ্যাডাপ্ট করে নেওয়া যায়। সো ইটস নট লাইক ব্যাড অপশন। আর কোনো কোশ্চেন? আচ্ছা, দুইটা কোশ্চেন ছিল। একটা হচ্ছে আমি শুনছিলাম আর কি মাস্টার্সে মানে তুলনামূলকভাবে ওই যে পিএইচডি তুলনায় মাস্টার্সে ফান্ডিংটা কম পাওয়া যায়, এটা যে কোনো ইউনিভার্সিটিতে আমি শুনছিলাম, আমার শিওর না। আর একটা হচ্ছে এটা আদৌ সত্য কিনা। হ্যাঁ, এটা সত্য। আমি তো বলছি আর এটা ওভারল্যাপ করতে হলে কি করা লাগতে পারে আমার কাছে। আর একটা কথা হচ্ছে যারা অনার্সে বর্তমানে রানিং স্টুডেন্ট, তারা ওই মাস্টার্সের জন্য যারা ওইখানে যদি মাস্টার্সে ভর্তি হতে চায়, ওই স্টেপটা কখন থেকে শুরু করলে বেটার? আচ্ছা, থ্যাংক ইউ। তোমার প্রশ্নগুলোর অ্যান্সার অলরেডি আমি স্পেসে দিয়েছিলাম, আবার বলি। মাস্টার্সের ফান্ড তুলনামূলক কম পাওয়া যায়। যেমন আমি মাস্টার্সের ফান্ড যেটা দেবে তোমাকে, সেটা তুমি তোমার আরো একটু ডেফিসিট থাকবে, লাইক $4-5,000 বা আরো বেশি। সব ইউনিভার্সিটি ইভেন মাস্টার্সের ফান্ডও দেয়। আমি তোমাকে বলছি যে ইউনিভার্সিটিগুলো পিএইচডি প্রোগ্রাম অফার করে সেই হচ্ছে মাস্টার ফান্ড দিবেই। কারণ কিছু কিছু ইউনিভার্সিটি আছে তাদের মানে লাস্ট প্রোগ্রামটা হচ্ছে, হাইয়েস্ট প্রোগ্রামটা হচ্ছে মাস্টার্স ম্যাথমেটিক্স। সো তখন তারা কিছু দিয়ে হায়ার করে, তো ওইখানে তুমি কিছু মাস্টার ফান্ড পাবা, কিন্তু ফুল ফান্ড হয় না আর কি, মানে লিভিং এক্সপেন্সটা আর কি এটা দিয়ে কভার হয় না। তো এই জন্য কিছু টাকা হচ্ছে দেশ থেকে দিতে হবে। তো আমি এটা মানে যদিও এটা ইলিগাল, এখানে না বলাই ভালো, কারণ এটা রেকর্ড হচ্ছে। তো অনেক হচ্ছে বাইরে হচ্ছে কাজ করে, তো আমি এটা সাজেস্ট করি না। তো বাইরে কাজ করে অথবা এটা মেকআপ করা যায়, আমার কথা মানে এটা যদি আবার দেখে আমার ভিসা যাওয়ার দেখো এখন তো অনেক বড় করে সিস্টেম, এখন সেই সুযোগটা কমে যাচ্ছে বাইরে জব করা এগুলো, মানে এটা তো ইলিগাল। কারণ আমরা শুধু ইউনিভার্সিটি কাজ করতে পারবো এই কথা, আগে আমরা কিন্তু আর বাইরে কাজ করার সুযোগ নেই আমাদের। কথা বুঝে গেছে? আচ্ছা, যে নাম্বার প্রশ্ন করেছিল মানে আমি ওখানে কি হিসেবে বা কোনো আরই হিসেবে অ্যাপ্লাই করব, ওটা কি মানে অনার্স থেকে কোনো স্কোপ থাকে যে আমি মাস্টার্স থেকে ভর্তি হতে চাই, কি হিসেবে আমি ওখানে? হ্যাঁ, সুযোগ থাকে। তো মেইন যে কাজটা করতে হবে, আমি ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে তোমরা মেইনলি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ওদের একজন গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর থাকে অথবা গ্র্যাজুয়েট অ্যাডভাইজার থাকে। তো আমরা অথবা অনেকে বলে গ্র্যাজুয়েট ডিরেক্টর, মানে ডিফারেন্ট নেম, গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর, গ্র্যাজুয়েট ডিরেক্টর আর গ্র্যাজুয়েট অ্যাডভাইজার। সো আমরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকলে আমরা তাদেরকে দেখতে পাবো, তার ইমেল দেওয়া থাকে, তাকে তুমি ইমেল করা শুরু করবা যে আমি এই সামনের ফলে অ্যাপ্লাই করতে চাই, তো তোমার এখানে ফান্ড আছে কিনা, আমি অ্যাপ্লাই করবো। সে যদি তোমাকে রিপ্লাই করে দেন অ্যাপ্লাই করবো, আদারস তো করা দরকার নেই, তার ফান্ড না থাকলে তো সে রিপ্লাই করবে না, বা সে বলবে যে আমার ফান্ড নাই। তো মাস্টার্সের জন্য হলো মাস্টার্স, পিএইচডি জন্য পিএইচডি। তো এভরিথিং লাইক ওরা হচ্ছে অনেস্ট এই ব্যাপারগুলো, এবং ওদেরকে রিক্রুট করা হয় এই জন্য। কোন একজন প্রফেসর সে অথবা 3 বছরের জন্য এই দায়িত্বটা পায় আর কি, তখন সে হচ্ছে মানে এই ওভারঅল সিস্টেমগুলো হ্যান্ডেল করে। তো তার সাথে একটা যোগাযোগ রাখলে মোটামুটি ম্যাথমেটিক্সে অ্যাটলিস্ট ফান্ড পাওয়া যায় টিএ হিসাবে। আর এর জন্য যেটা হয় ইন্ডিভিজুয়াল প্রফেসরকে ইমেল করে, ওই ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকবা, প্রফেসরদের লিস্ট দেখে ওদের লাইক রিসার্চ প্রোফাইল দেখে তোমাদের সাথে মেলে যে তুমি এই ফিল্ডে কাজ করতে পারবা, তাকে হেল্প করতে পারবা তার রিসার্চে, তখন তুমি তাকে ইমেল করো। তখন দেন সে ইন্টারভিউ নিবে, তোমার ওভারঅল সবকিছু দেখতে চাইবে, দেন তার মনে হয় যে তোমাকে নিবে, দেন আর হিসেবে। সাধারণত আমাদের ম্যাথমেটিক্স স্টুডেন্টদের জন্য আমি মোটামুটি সবাই আমরা টিএ হিসেবে কাজ করি, দিয়ে একজন ছাড়া আর হিসেবে খুব কম। তবে যাদের রিসার্চ এক্সপিরিয়েন্স ভালো তারা আর হিসেবে কাজ করতে পারে। তো সেটার জন্য তোমার এখনকার যে ল্যাঙ্গুয়েজগুলো লাগে আর কি, পাইথন অবশ্যই শিখবা, আর ম্যাটল্যাব তো আমরা জানি সব। এখন আমাদের ডিপার্টমেন্টে স্যার পাইথন শুরু করছে, সো পাইথনটা এখন লাগবে, মোটামুটি সব জায়গায় পাইথন লাগে। যেমন আমি রিসেন্টলি একটা ল্যাঙ্গুয়েজ শিখেছি, পাইথনের আপডেট আছে ফেনিক্স, দ্য ফাইনাইট এলিমেন্ট মেথড সলভ করার জন্য। সো যত বেশি ল্যাঙ্গুয়েজ জানা যায় তত ভালো আর কি, আমার রিসার্চের কাজে লাগে। আর স্ট্যাটিক কোর্সগুলো ভালো করে সবাই শিখা, আমি এটা সাজেস্ট করি। আরও লাগে না, মানে যারা মেনলি এখন সবাই তো ডেটা সায়েন্স পড়তে চায়, সো আলটিমেটলি মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এগুলোতে আর লাগে না। তবে পাইথনটা হলে আর এত কঠিন না, আর
সাজেস্ট করি যে লাইক এটা সবারই শেখা উচিত। এটা এবং অনলাইনে শেখা যায়, আমি তো নিজে নিজে শিখেছি, W3 স্কুল থেকে শিখে নিই শিখে যায়। স্যার আমার একটা প্রশ্ন ছিল, একটা প্রশ্ন হচ্ছে যে এই ম্যাথমেটিক্স স্টুডেন্ট হিসেবে স্যার জব অপরচুনিটির দিক থেকে মানে অনেকগুলো উইং আমরা অবজার্ভ করতেছি, সেটা ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স আছে, সেটা এই যে আপনার মানে ক্রিপ্টোকারেন্সি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, ডেটা সায়েন্স আছে, অনেকগুলো আছে। আপনি ওখানকার ইন্টারনাল ক্যান্ডিডেট হিসেবে আপনার কাছে কোন ফিল্ডটাকে আপনি সাজেস্ট করবেন আমাদের স্টুডেন্টের জন্য? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ধরেন আমি পিএইচডি স্টুডেন্ট হিসেবে গেলাম, 3 বছর পর্যন্ত আমি ঠিক মতো পড়াশোনা করতেছি, কিন্তু লাস্টে ডিগ্রি হয় নাই। আমার যারা ফান্ড দিল ওরা কি আমাকে আবার মানে দুই টাকা দিয়ে বলবে কিনা? ফার্স্ট পয়েন্টটা খুবই সুন্দর কোশ্চেন যে যেমন আমাদের ডিপার্টমেন্টে, আমার ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স চারটা ডিগ্রি তারা অফার করে, ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এন্ড ডেটা সায়েন্স। সো ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট আন্ডারে সব। সো আমাদের যেটা সুযোগ আছে, আমি ডিফারেন্ট লাইক ডাইভার্স কোর্স আমার নেওয়ার সুযোগ থাকে, এবং কন্ডিশন যদি মনে করে যে না আমি কম্পিউটার সায়েন্সে কি একটা কোর্স করবো, সে ওখানেও করতে পারে। মানে লাইক আমার গ্র্যাজুয়েট অ্যাডভাইজারের পারমিশন লাগে যে আমি হচ্ছে ওকে আমি মেশিন লার্নিং এর কাজ করতেছি এখানে, সো আমি যদি আমার সুপারভাইজার অ্যালাউ করে সে একটা ইমেল করবে, দেন হচ্ছে আমাকে অন্য সাবজেক্টও লাইক কাজ করার সুযোগ থাকে। অথবা ফাইন্যান্স ডিপার্টমেন্টে স্যার যেটা বলেন ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্সে, সো এখানে যদি আমার স্ট্যাটিস্টিক প্রসেস লাগতেছে, যেমন স্ট্যাটিস্টিক প্রসেস আমাদের ডিপার্টমেন্টে অফার করে, কিন্তু আমার যদি মনে হয় অন্য ডিপার্টমেন্টে পড়ার, তা আমি ওদিকে যেতে পারি। আর আমি যেটা মনে করি যে ম্যাথমেটিক্সের স্টুডেন্ট হিসেবে আমাদের এক্সপ্লোর করার সুযোগ অনেক বেশি। আমার পরিচিত একজন কম্পিউটার সায়েন্সে পিএইচডি করছে, জাস্ট মাস্টার্স কোর্স একটা ম্যাথমেটিক্সে, দেন সে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করছে। ওই যে বললাম পি রিভিউতে কিছু কোর্স লাগে, সে ম্যাথমেটিক্সে মাস্টার্স করা অবস্থায় কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে কয়েকটা কোর্স করে নিয়েছে, সে জানছে যে কি লাগে। আমরা তো এখানে সেগুলো করার সুযোগ পাই না, আমাদের এই ডিপার্টমেন্টে পড়ার সুযোগ থাকে, ওখানে তো ওপেন ক্রেডিট, আমরা যে কোনো জায়গায় নিতে পারি। তো কারো যদি টার্গেট থাকে যে আমি এখানে বাই চয়েস ম্যাথমেটিক্সে কে আসছে, আমি জানি না কেউ আসছে আমাদের ডিপার্টমেন্টে, আর কেউ নাই, দুইজন ম্যাক্সিমাম হচ্ছে আমরা চয়েসের বিরুদ্ধে আসি, এজন্য হচ্ছে ম্যাথ আমরা করি। তো আমার কাছে মনে হয় যে ম্যাথমেটিক্স যদি আমরা পড়ি আমাদের এক্সপ্লোর করার অনেক সুযোগ থাকে। এটা ইন্ডাস্ট্রিতেও প্রচুর কাজ করা যায়, যেমন আইপিতেও আমাদের অনেক, আমার পরিচিত একজন আছেন যিনি ম্যাথমেটিক্স থেকে পড়ে আইপি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং কাজ করতেছে, এবং কাছাকাছি পড়াশোনা করে। যেমন আইপির একটা ছেলে কুয়েট থেকে করছে, সে এখন আইপিতে পিএইচডি করতেছে, সে আমাদের সাথে আবার একটা করছে যে সারের রিলেটেড অপটিমাইজেশন। সো ও আসলে আমরা সাথে ক্লাস করছি। সো ওখানে হচ্ছে যে জব ফিল্ডে কোনো সাবজেক্ট উল্লেখ করে দেয়, ওরা যে কি করে ওখানে আমার যে সাবজেক্ট অথবা আমার যে কোর্স ওয়ার্কগুলো করছি অথবা আমার যে স্কিল সেট এগুলোই তারা মিলিয়ে দেয়। সো আমরা যে কোনো দিকে ইন্ডাস্ট্রির অনেকগুলো ফিল্ডে আমরা যেতে পারি। আইটিতেও আমরা জব অনেকে পাই, ব্যাংকিং সেক্টরে অনেকে আমাদের জব পায়, আর ম্যাথমেটিক্সের ডাইভার্স একটা সুযোগ থাকে। আর এখন রিসেন্টলি ম্যাথমেটিক্সের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আমি যতটুকু দেখলাম, আমার ইউনিভার্সিটি হোক বা অন্য ইউনিভার্সিটি যাদের সাথে কথা বলি, সবারই মোটামুটি ডিগ্রি থাকে ম্যাথমেটিক্সে, বাট কনসেন্ট্রেশন থাকে ডেটা সায়েন্স, অথবা ফোকাস থাকে মেশিন লার্নিং অথবা ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্কস। সো আলটিমেটলি আমাদের কিন্তু আলটিমেটলি ইন্ডাস্ট্রি জব করার একটা অপরচুনিটি তৈরি করে, আর একাডেমিতে আমাদের জন্য খোলা আছে। স্যার ফার্স্ট কোশ্চেনের অ্যানসার কেটে নেবেন। আর সেকেন্ড স্যার বলছিলেন যে ফান্ডিং এর সমস্যা নেই, যেমন আমাদের সাথে হিউস্টনে জয়েন করছে ইন্ডিয়ার একটা ছেলে, পাকিস্তানের একটা ছেলে। সো ওরা হচ্ছে ফেল করছে, কোয়ালিফাইং পাস করতে পারে, তো ওদেরকে মাস্টার ডিগ্রি দিয়ে দেবে, অ্যাটলিস্ট মাস্টার ডিগ্রিটা পাবে। আর ফান্ড টাকা দিতে হবে না, কারণ টাকাটা দিচ্ছে আমাকে মেনলি, আমি ওখানে টিম হিসেবে কাজ করতেছি না, আমি সব দিচ্ছি, পড়াচ্ছি, গ্রেডিং করতেছি, হোয়াটএভার। তো এগুলোর জন্য টাকা দিচ্ছি, ওইটা কেন ফেরত দিতে? আর কোনো প্রশ্ন? হ্যাঁ, দুইটা কোয়েশ্চেন আমার। আপনার রিসার্চ ফিল্ড সম্পর্কে যদি একটু বলতেন, আর আপনার এই জার্নি অনেক বড় একটা জার্নি ছিল, তো কি কি মানে আপনার মতে একটু ভুল করেছেন বা আমরা এই ভুলগুলো করতে পারি যে না, আমাদের জন্য সাজেশন। স্যাররা আছে ভুলগুলো দেখেন নাই কি হবে। ফার্স্ট কোশ্চেন ছিল যে রিসার্চ। আমি কাজ করতেছি ম্যাথমেটিক্যাল মেডিসিন এন্ড ফিজিওলজি। সো আমরা মেইনলি নেইবারস্টোক ইকুয়েশন আছে না স্যার, পিডি। সো মেইনলি আমি এটা নিয়ে কাজ করতেছি, বাট এটার সাথে আমরা যেটা কাজ করতেছি ডিপ লার্নিং এন্ড মেশিন লার্নিং এবং নিউরাল নেটওয়ার্কস, আই মিন লাইক যেটাকে ডেটা সায়েন্স বলে আর কি সবাই, ওই মডেলগুলো আমি এখানে অ্যাপ্লাই করতেছি। সো আমার ফিল্ডে আমার প্রফেসরের সাথে আরো আমার প্রফেসর হচ্ছে একসাথে 3 জায়গার ফ্যাকাল্টি। সো উনি
উনি ইউনিভার্সিটি হিউস্টনের হচ্ছে পার্মানেন্ট ফ্যাকাল্টি স্টেট প্রফেসর। আর রাইস ইউনিভার্সিটি নাম শুনছেন? রাইস ইউনিভার্সিটি উনি অ্যাডজান্ট ফ্যাকাল্টি, উনি ওখান থেকে পিএইচডি করছে। আর হচ্ছে উনি বেইলর কলেজ অফ মেডিসিন, এটা হচ্ছে হিউস্টনের সবচেয়ে ভালো একটা মেডিকেল স্কুল, ওখানে উনি অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করতেছেন। সো ওনার ওই মেডিকেল ডক্টর যারা তাদের সাথে আমি কোলাবোরেশনে কাজ করতেছি। মেনলি আমি ওখান থেকে ওদের ডেটাগুলো নিয়ে ডেটা অ্যানালাইজ করি, বিভিন্ন সফটওয়্যার আছে, টুলস আছে, এগুলোর মাধ্যমে দেন ওগুলোকে প্রসেস করে মেশিন লার্নিং মডেল আমরা অ্যাপ্লাই করি, নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্লাই করি। আমি এখন ইনিশিয়াল আমার রিসার্চ শুরু হলো, আমার কলেজে আমি গত সেমিস্টারে শেষ হলো, রিসার্চ শুরু করলাম। এটা হচ্ছে আমার রিসার্চ। তো আমাদের ডিপার্টমেন্টে যদি বলি বা আমাদের ডিপার্টমেন্টের সম্বন্ধে আমি ভালো বলতে পারবো, মোটামুটি মোস্ট অফ দ্য প্রফেসর হচ্ছে ডেটা সায়েন্স নিয়ে কাজ করছে, মেশিন লার্নিং। আর সেকেন্ড কোশ্চেন ছিল একটা আরেকটা হচ্ছে তোমার পথচলায় কি ভুল করছো বা কি যেটা তোমার এটা হচ্ছে আমি ম্যাথমেটিক্স, আমার ইচ্ছা ছিল কম্পিউটার সায়েন্স পড়ার, সো তাকে হচ্ছে আমার পজিশনও ভালো ছিল, কিন্তু আমি কম্পিউটার সায়েন্স পাইনি। সেকেন্ড চয়েস ছিল ম্যাথমেটিক্স, ও সেকেন্ড চয়েস কুয়েটা করতেছিলাম, ওখানে চলে আসছি। যাই হোক, তো ডিপ্রেশনে মোটামুটি 3 বছর গেছে। তো আমার থার্ড ইয়ার পর্যন্ত সিজিপিএ ছিল 2.9 সামথিং। পড়তে এসে আমার মনে হচ্ছে যে আমার করা দরকার। আমার বন্ধু সাইকেল ছিল, তাকে আমি সবসময় স্মরণ করি, এখন সে একটা টিচার, তো আমাকে মোটিভেট করছে অনেক, সো হেল্প করছে অনেক। দেন ফোর্থ ইয়ারে একটু রেজাল্ট 10 এ গুনে 3.1 তো আমার মাস্টার্সে। দেন আমি তখন মনে হয় অমূল্য স্যার হচ্ছে চেয়ারম্যান ছিলেন, তো থিসিসও দেওয়ার কথা না, তাই না? মাস্টার্সে যাদের রেজাল্ট 3., তখন এই রুলস ছিল আর কি, যারা 3.5 নিচে এখন দেয় এখনো আছে আছে। তো আমি হচ্ছে স্যারকে বললাম যে আমি যদি থিসিস না দেয় আমি তাহলে মাস্টার্স করবো না, তো বলো সব স্যার কাছে দেয়। তো পাশাপাশি আমি এই অন দ্য মিন টাইম হচ্ছে রিসার্চ মেথোডোলজি নিয়ে একটা সার্টিফিকেট কোর্স করছি 3 বছর আইএস অনার্সের পরীক্ষার যদি শেষ তারপর থেকে। তো পরে আছে অমূল্য স্যারকে দেখে, স্যার আমি এই করছি যে আমার রিসার্চ করার ইচ্ছা, টিচিং থাকার ইচ্ছা, আপনি আমাকে দিয়েছেন। আমি স্যারের পরে আমাকে চিন্তা করে পরে আর কি দিল, আচ্ছা ঠিক আছে করো। তখন আমি টাইম স্যারের সাথে কথা বলি। স্যার আমার তখন ইন্টারেস্ট ছিল যে ম্যাথ এডুকেশন নিয়ে কাজ করে, তখন আমি একটা ছোটখাটো ফাউন্ডেশন চালাইতাম, মানে এডুকেশন নিয়ে কাজ করতাম রুরাল এলাকাতে, মানে গ্রামে। তো স্যারের সাথে বললাম যে স্যার আমাদের ম্যাথ এডুকেশন নিয়ে কাজ করি, দেন স্যার বলে আচ্ছা ঠিক আছে কাজ করি, দেন স্যারের সাথে কাজ করা। স্যারের সাথে কাজ করতে গিয়ে তখন স্যার আমাকে ইন্সপায়ার করতে গিয়ে সময় যে হায়ার স্টাডি নিয়ে চিন্তা করলাম, আমার ইচ্ছা ছিল যে রিসার্চ করবো। এরপর হচ্ছে তখন আমি গণিত সমিতিতে একটিভলি কাজ করি। স্যার আমার মনে হয় আপনি তো মনে হয় যে ম্যাথমেটিক্স টিচার ট্রেনিং প্রোগ্রাম, ওটার আমি স্যার আমাকে বলছে যে তুমি একটু দেখাশোনা করবে, তো ওটা দেখাশোনা করতে করতে লাইক প্রচুর সময় দিতাম আমি। তো কনফারেন্সগুলো হতো যখন গণিত সমিতির রাজীব স্যার আমরা তো একসাথে অনেক কাজ করতাম। তো ডিপার্টমেন্টে মোটামুটি ফোর্থ ইয়ার মাস্টার্স ভালোই সময় দিয়েছেন গণিত সমিতি, তারপর এবং ইন্টারনাল যে প্রোগ্রামগুলো থাকে ম্যাথ অলিম্পিয়াড অর্গানাইজ করা, ওমেন্স ম্যাথ অলিম্পিয়াডগুলো তখন অর্গানাইজ হতো, ফার্স্ট সেকেন্ড প্রোগ্রাম ছিল। এই তো মেনলি হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে একটা এনভায়রনমেন্ট গুরুত্বপূর্ণ। তোমার যাই হোক না কেন, তুমি যদি একটা ভালো এনভায়রনমেন্ট থাকে তোমার আশেপাশে। আমার ফ্রেন্ড যারা ক্লোজ, আমরা 4 জন ছিলাম, 4 জনই এখন আমরা 4 জন, সাইফুল, আমি, আরেকজন ছিল নিপা, সাদিয়া। সো আমরা 4 জনই, সাদিয়া কানাডাতে, আমরা 3 জন। আর হচ্ছে এই তো আমি অনেক ডিলে করছি, কারণ আমরা পাস করছি 18তে আমাদের রেজাল্ট হয়। তো আমার তখন আমি একটু ভাসতাম আর কি, মানে কাজ টাজ করে দেশের বাইরে একটু ঘুরতে ঘুরতে যাইতাম, মাঝে মধ্যে ইনভিটেশন পাইতাম। ডক্টর ইউনুস থেকে এসে অ্যাওয়ার্ড পাইছিলাম, তো আমার কাছে মনে হচ্ছে যে আমি এইভাবে ভালো আছি, পড়াশোনা করে কি হবে। দেন এরপর হচ্ছে আমি 2019-এ ড্যাফোডিল ইউনিভার্সিটিতে জয়েন করি, কেমনে চাকরি পেয়েছে আমার হওয়ার আছে। তো এরপরে তো কোভিড আসে, চাকরি চলে যায়। তো তখন এক ডিপ্রেশন, কোভিডের পরে হচ্ছে কি করবো, তখন আর কিছুই নাই। পরে 2021 সালে একটা সুযোগ হয়, ইউনেস্কো ডাকা হচ্ছে রিসার্চ ফাউন্ডেশন হিসেবে কাজ করে। তো অন দ্য মিন টাইম কুতুব স্যার আমাকে ফোন দিত, চল আমরা একটা ব্যাপারে কাজ করি, চলো তুমি জিআরই প্রিপারেশন দাও, প্রিপারেশন নাও, বাইরে যাওয়ার দরকার। আমি তখন কিছুই পাতা দিই। তো 2021 সালের লাস্টের দিকে, নভেম্বরের দিকে, ডিসেম্বরের দিকে এসে তখন আমার সাইফুলের সাথে একদিন কথা বললাম। আমার ফ্রেন্ড ছিল, ও বললো যে আমরা একটা বাইরে চলে যাচ্ছি।
ইনস্ট্যান্ট বসে যে মানে আমার মতো চললে তোমাদের কিছু হবে আমার কাছে মনে হয় একটা মানে প্রপার প্ল্যান দরকার। তো আমি তখন লাস্টের দিকে তো আমি আমার সব কিছু রেডি হতে ফেব্রুয়ারি হয়ে যায়, আমি তখন ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারি ফার্স্টে। ইউএল লাফিয়ার আমি 3টা ইউনিভার্সিটি তখন অ্যাপ্লাই করে দিয়েছিলাম, ইউনিভার্সিটি অফ লুইজিয়ানা লাফিয়ার আর একটা হচ্ছে নর্থ ড্যাকোটা, আমাদের হুমান আমার সাথে ইন্টারভিউ দিয়েছিল। তো দুইটাতে আমার যে ইন্টারভিউ ছিল তো নর্থ ড্যাকোটা যাইনি, ইউএল লাফিয়াতে গেছি। ইউএল লাফিয়াতে যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে ওখানে ম্যাক্সিমাম প্রফেসর কাজ করে ম্যাথ বায়ো নিয়ে, মানে 3জন প্রফেসর আছে তাদের স্টুডেন্ট ফুল, এবং আর বাকি প্রফেসররা কাজ করে অ্যানালাইজ নিয়ে। আর আমি তো অ্যানালাইজ পারি না, স্যারকে কখন থেকে বলছিলাম যে অ্যানালাইসিস বা রিয়েল অ্যানালাইসিস এগুলো আমি পেশা একটা করি পারবো কি হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি অ্যাপ্লাইডে ভালো করবো, কম্পিটিশনাল যেগুলো ভালো পারি পেয়েছি। সো হিউস্টনে তখন আমার একটা বন্ধু ছিল, আমরা ওটা বললাম যে পরবর্তী অ্যাপ্লাই করা। তো আমি ওখানে যাওয়ার 3 মাসের মধ্যে হিউস্টনে অ্যাপ্লাই করছি। আমি জানি না আমি কেউ হিউস্টনে চান্স, আমার মতো লো প্রোফাইল হিউস্টনে এক মধ্যে কেউ চান্স পাই। আমি জানি না হয়তো বা আমার ডাইভার্স একটা ছিল সবকিছু অ্যাসোসিয়েটে। আমার কাছে মনে হচ্ছে আমি কনফিডেন্ট ছিলাম আমার অ্যাসোসিয়েটে খুব ভালো হয়েছে, এবং আমি ওই টেকনিকটা তোমাদের যেটা বলছি এটা অনেকে আমি জানি না, অনেকে হয়তো বলে নাই যে 3টা জিনিস এসওপি, তোমার রিজিউমি আর একটা হচ্ছে এলওআর মানে লেটার অফ রিকমেন্ডেশন। সো 3টা জিনিস যদি তোমার অ্যাকুরেট থাকে, একই কথা বলে, দেন হচ্ছে এটা অনেক হেল্প করে পাওয়ার ক্ষেত্রে। আর আমি প্রচুর পাশাপাশি আমি হচ্ছে বিভিন্ন কনফারেন্সগুলোতে অ্যাটেন্ড করতাম, পারতাম না পারতাম আমি জায়গা পাই যেগুলোতে অ্যাটেন্ড করবো এগুলো লেখা যেত না বা সিভিতে, মানে ম্যাথমেটিক্স রিলেটেড কাজগুলোর সাথে যুক্ত থাকবে, অন্য কাজগুলো ছাড়া আমার কাছে যেটা মনে হয় দেন আইটিগুলোই হবে। আর পাশাপাশি এখন তো ডিপার্টমেন্টে অনেক ছোটখাটো অলিম্পিয়াডগুলো হচ্ছে, এগুলোতে অ্যাটেন্ড করলে কিন্তু অনেক ভালো কাজে দেবে। আর দিন শেষে বাকিটা তো আল্লাহর উপর, তাই না? আর কারো কোনো প্রশ্ন এদিকে আর কি বলছি স্যার, আমার 3টা কোশ্চেন আছে। 3টা কোশ্চেন মধ্যে প্রথম কোশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে এসওপি আর হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন আর এসওপি। এখন এসওপি তে আমি যেগুলো অ্যাক্টিভিটিস করতেছি ম্যাথমেটিক্স রিলেটেড বাদে আমার তো অনেক ধরনের মানে কাজে আমি ছিলাম, মানে আমি পারদর্শী ছিলাম, বিশেষ করে উইকিপিডিয়া এডিটিং, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ক্লাবে আমি আছি মেম্বারশিপ বা এক্সিকিউটিভ। ওগুলো নিয়ে শর্ট করে এক 2 লাইন লেখা যাবে ওগুলো, কারণ আমি মেইনলি অ্যাপ্লাই করতেছি একটা কিন্তু রিসার্চ প্রোগ্রামে, রাইট? তো আমার লাইক গোলই থাকবে যাতে আমার ওই তাদের ডিপার্টমেন্টে আমি কিভাবে স্টার্ট করবো, রিসার্চ ফিল্ড আমি কিভাবে স্টার্ট করবো, আমার এক্সপেরিয়েন্স, আমার এভরিথিং যেন সেই কথা বলে। সেভাবে তুমি কনফারেন্স অ্যাটেন্ড করছো, তো ওখান থেকে তুমি কি শিখছো কিন্তু 2 লাইনে লিখতে পারো। ওদের একটা সামার স্কুল হয় না ডিপার্টমেন্টে, 4-5 দিনের সামার স্কুলগুলো তো হয়, আমি একটা অ্যাটেন্ড করছিলাম, সিম্পা নাকি জানি ছিল তখন। তো আমি এটা নিয়ে একটা প্যারা দিয়েছি। তো এরকম জিনিসগুলো তুমি অ্যাড করতে পারো যেটা তোমাকে ই করবে। এখন আমি ধরো আমার একটা ফাউন্ডেশন ছিল, আমি বললাম যে আমি এটা নিয়ে কাজ করছি, অনেক কাজ করছি, এত কাজ করছি আমি পড়াশোনা তো আসতে, এখন আমি এটা নিয়ে খুব বেশি লেখার কিছু নাই, এটা আমি হয়তো 1-2 লাইন লিখতে পারি যে আমি এই এটা আসলে লেখা কিছু এটা সিভিতে থাকতে হবে, এটা এসওপি তো মানে এসওপি তে আমি যে যেগুলো মানে আমি অ্যাক্টিভিটিস করতেছি পড়াশোনার পাশাপাশি এটা ম্যাথমেটিক্যাল রিলেটেড তো বলে ভালো, বাকিগুলো লিখলে তো আর নেসেসারি না, ওগুলো হয়তো দেখবেও তো না। আরেকটা প্রশ্ন হচ্ছে রিজিউমিটা কি আর সিভির মধ্যে ডিফারেন্স কি? রিজিউমি হচ্ছে শর্ট হয় 1 থেকে 2 পেজ, আর সিভিটা হচ্ছে অনেক বড় লেখা, অনেক বড় হয়ে যায়। যেমন আমি রিসেন্টলি ডক্টর ইউনিভার্সিটি সিভি দেখেছিলাম প্রায় কত পেজ, 40-50 পেজ। সো রিজিউমি খুবই শর্ট। তাহলে এখন রিজিউমিটা ধরো তুমি যদি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য করে একরকম হবে, অথবা অন্য জায়গার জন্য আরেকরকম হবে, রিজিউমি কিন্তু চেঞ্জ হবে, তাই না? আমি যদি ধরো আপনি কোনো প্রাইভেট জবের জন্য অ্যাপ্লাই করি সেটা ডিফারেন্ট হবে না, কিন্তু এক জায়গার জন্য একরকম। তো রিজিউমিটা খুবই শর্ট, লাইক তোমার ব্যাচেলর মাস্টার্স, ইভেন আমাদের সিএস এর ইনফরমেশন ওখানে দিতে হয়, আমি এটা অ্যাপ্লাই করি শুধু ব্যাচেলর এন্ড মাস্টার্স। রিজিউমিটা খুব শর্ট। এগুলো নিয়ে আমি আরেকদিন কথা বলতে পারবো চাইলে, মানে হয়তো অনলাইনে যদি তোমরা এটা নিয়ে কথা বলতে অনেক সময় লাগবে, যদি এসওপি নিয়ে কথা এক ঘন্টা বলা যাবে। আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমি এখন ইচ্ছা যাচ্ছে যে বিভিন্ন ধরনের টপিক নিয়ে আমি রিসার্চ করবো, যেমন ধরুন যে বিভিন্ন ধরনের টপিক, বিশেষ করে নিউমেরিক্যাল অ্যানালাইসিস কিংবা এর পাশাপাশি আরো অনেক ধরনের টপিক আছে যেগুলো মেইনলি হিস্টোরি রিলেটেড, মানে ম্যাথমেটিক্যাল হিস্টোরি রিলেটেড, নাম্বারিং, নিউমেরিক্যাল হিস্টোরি, মানে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের নাম্বার কিভাবে প্রচলিত প্রচলিত ছিল ওটা নিয়ে একটা রিসার্চ, নাম্বারের মানে সংখ্যা গণনা পদ্ধতি, যেমন গণনা পদ্ধতি বিভিন্ন ইতিহাসে কিভাবে গণনা পদ্ধতি প্রচলন ছিল, এটা নিয়ে আমি ভাবতেছিলাম যে রিসার্চটা করবো। এখন কিভাবে রিসার্চটা করতে হবে, এটা কি কন্টেন্ট রাইটিং অনুযায়ী করবো নাকি ওটা নিয়ে আরো ডিপ রিসার্চ? আমি প্রশ্ন বুঝতে পারছি। আমি আগে শর্ট করে একটু বলি, যেমন আমাদের ইউনিভার্সিটিতে আমাদের ডিপার্টমেন্টে একটা প্রোগ্রাম
নিয়ম আছে যে আমরা যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট আন্ডারগ্রেডে যারা পড়ে ওদেরকে সুপারভাইজ করার একটাই থাকে যে যেমন আমি গত সেমিস্টারে সুপারভাইজ করছি একটা স্টুডেন্টকে সে নিউমেরিক্যাল নিয়ে কাজ করছে তো আমার নিউমেরিক্যাল ভালো লাগে সো আমি ওকে বলছি ঠিক আছে মানে এরকম টিচাররাও থাকে ওদের ইনভলভ একটা কমিটি থাকে দেন স্টুডেন্টরা অ্যাপ্লাই করে আমরা যারা কাজ করতে চাই সুপারভাইজ করতে চাই আমরাই করি তো মেনলি হচ্ছে যে যে কোনো একজন সুপারভাইজার আন্ডারে কাজ করা ভালো তাই না স্যার ইন্ডিভিজুয়াল রিসার্চ আসলে আমরা তো জানি না আমাকে তো শিখতে হবে না মানে এভরি সিঙ্গেল থিং তখন আমি একটা গেলে কথা বলতে পারি তো তুমি যেটা করতে পারো যে ডিপার্টমেন্টে অনেক টিচার আছে সিনিয়র টিচার হয়তো অনেক ব্যস্ত এই কাজগুলোতে আমি জানি না তুমি ইমেল করতে পারো তাই না সবচেয়ে বেস্ট হচ্ছে কথা বলে সমস্যা কোথায় আমাকে নিলে নিবে না নিলে না তাই না আমি একটা যেটা বলছি যে অমূল্য স্যারকে আমি বলছিলাম স্যার আমি রিসার্চ করতে চাই রিসার্চ করতে চাই আমার যদি না দিত কিছু করার ছিল কিন্তু আমার তো অ্যাটলিস্ট ডোরে নক করতে হবে তাই না দেন অপরচুনিটি হবে না তো তুমি যেটা করতে পারো স্যারদের সাথে কথা বলতে পারো যে কোনো স্যার যাকে তোমার ভালো লাগবে দেন একজন রিজেক্ট করলে আরেকজন রিজেক্ট করলে মানে কষ্ট পাওয়ার কিছু না হ্যাঁ স্যার আমাকে রিজেক্ট করে দিয়েছে মনে হয় কিছু না দেন আরেকজন দেন তারা তোমাকে এবং এভাবেই কিন্তু ভালো কাজ করে তাছাড়াও আরেকটা কোশ্চেন ছিল যে স্যার আমি হচ্ছে ম্যাথমেটিক্স থেকে আমি বিভিন্ন ধরনের সাবজেক্টে আমি মাস্টার্স করতে যাচ্ছি যেমন ডেটা সায়েন্স ইকোনমিক্স ইকোনোমেট্রিক্স আর হচ্ছে আমি বিদেশে হয়তো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স করে নিচ্ছি এটার জন্য কি কি পদ্ধতি অনুসরণ করা যায় ডেটা সায়েন্স ইজিলি করা যাবে কারণ আমার ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড আছে সাথে যদি তুমি পাইথনটা শিখো করা যাবে আমাদের এখানে ডিপার্টমেন্টের ছেলেগুলো স্যার কাপিল ওরা ইকোনমিক্সে মাস্টার্স করতে গেছে ফ্রান্সে তো তার সাথে যোগাযোগ করতে পারো যা আমাদের ডিপার্টমেন্ট থেকে সব দিকে যাওয়া যায় আমি তো সেটা বললাম আমি মোটামুটি দেখছি যে সব দিকে যাওয়া যায় আমাদের থেকে সো তুমি জাস্ট প্রপার ওয়েতে কন্টাক্ট করো আর রিকোয়ারমেন্টগুলো জানো সেবার যেমন তুমি ইকোনমিক্সে মাস্টার করতে যাচ্ছ কোন ইউনিভার্সিটি করতে যাচ্ছ সেবার যেমন ইউএল ইউনিভার্সিটি তো ইউএল ইউনিভার্সিটি ওয়েবসাইটে যাও ইকোনমিক্সে মাস্টার্স করার জন্য তাদের কি রিকুইজিট কি এগুলো দেখো দেন তাদের অ্যাডভাইজারকে ইমেল করো যে আমি আমার ব্যাকগ্রাউন্ডে আমি এই কোর্স করছি এখন আমি তোমার এখানে মাস্টার্স করতে চাই তা আমি কি কিছু বলবো তখন সে তোমাকে বলবে যে হ্যাঁ তুমি হয়তো বা এগুলো ফিল আপ করো বা এগুলো করো যদি সুযোগ থাকে তাহলে ধরো যাওয়ার আগে এই সব কিছু কোর্স করে নিলাম তুমি এখানে তাই না বাংলাদেশে এখানে যদি আর না হয় তাহলে কি প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু করা যায় অনেকগুলো অনেকে কিন্তু এরকম করছে ওখানে একটা মাস্টার্স করে দেন এখানে কিছু কারেন্টলি ফোর্থ ইয়ার স্টুডেন্ট সো এক ইয়ার করে হচ্ছে আমার মাস্টার্স এখন এই সিচুয়েশনে আপনি কি প্রিফার করেন দেশে মাস্টার্স কমপ্লিট করে দেন বাইরে হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করেন নাকি বাইরে মাস্টার্স থেকে বাইরে সরাসরি অ্যাপ্লাই করা কোনটা এটা বলতো স্যার আমাকে মাইন্ড দিলাম না আরে বলো প্রাইভেট ইউনিভার্সিটি মাফ দিত কিন্তু ওখানে পাবলিক ইউনিভার্সিটি কিন্তু মাফ দিল না আচ্ছা যাই হোক তো আমি জানি না তোমার ডিপার্টমেন্টের পজিশন যদি টিচার হওয়ার ইচ্ছা থাকে তাহলে তো মাস্টার্স করে কোনো টিচার হওয়া লাগে তো অপরচুনিটি মিস করা তো দরকার নেই আর যদি এরকম ইচ্ছা না থাকে তাহলে আন্ডারগ্রেড করে আমি মনে করি যে আন্ডারগ্রেড করে চলে যাবে সমস্যা না কারণ তুমি যত আগে যেতে পারবা তুমি গ্লোবালি তত বেশি পরিচিত হতে পারবে তত বেশি তোমার কনফিডেন্স গ্রো হবে কারণ আমার এই যেমন আমার এই যে জিনিসটা সেটা আমার আর বছর লাগে আগে পড়া দরকার ম্যাথ মেজর থেকে যদি কেউ মেজরটা শিফট করতে চায় লাইক ডাটা সায়েন্স আছে বা অন্য আসলে কতটুকু চ্যালেঞ্জিং হয় লাইক আমি পিওর ম্যাথ পড়াশোনা করে গিয়ে পিওর ম্যাথ করবো এটা একটা কম চ্যালেঞ্জ থাকবে আবার ফিল্ড যখন চেঞ্জ করবো তখন আমার অবস্টাকলস গুলো কি আসতে পারে লার্নিং এর ক্ষেত্রে সবসময় আমি যেটা মনে করি যেমন আমি তো বললাম যে আমি এখান থেকে আমার মনে আমি আবার মেশিন শিখছি আর কি প্রথম 2 বছর তো যেটা হয় যে প্রচুর সময় দিতে হবে সময় দিলে সবই সম্ভব অ্যাটলিস্ট আমাদের ম্যাথ যাদের মেথড ছিল কিছু অ্যাটলিস্ট আমরা তো ক্লাসে ছিলাম কিন্তু পরীক্ষা দিয়েছি আমরা তো ক্লাসে ছিলাম আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের অনেক হেল্প করে অ্যাটলিস্ট লাইক তুমি যদি একটু সময় দেওয়া হবে না আমার মনে হয় যে সম্ভব কারণ কিন্তু আমরা ফুল টাইমে পড়াশোনা করি আপনি কিছু করিনি ম্যাথ থেকে যে কোনো দিকে আমার কাছে মনে হয় অন্য প্রোগ্রামগুলো আরো ইজি যেমন রিয়েল অ্যানালাইসিস করা থেকে কম্পিউটার সায়েন্সের একটা কোডিং শেখা আরো সহজ আমার কাছে মনে হয় Any other questions? পিএইচডিতে স্যার আমি যে অ্যাপ্লাই করবো আমার মেজরটা কি আমার আন্ডারগ্রেডের উপর ডিপেন্ড করে পিএইচডি যে মেজরটা নাকি এটা হচ্ছে ভার্সিটিতে বলে করে মানে চেঞ্জ হয়ে এটা হচ্ছে কি সেরকম তুমি কোন ফিল্ডে যেতে চাও ডেটা সায়েন্স তো ডেটা সায়েন্স এই যে আমাদের ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করো এখানে তো ডেটা সায়েন্স আছে অলরেডি সো তোমার আর সমস্যা নেই তুমি জাস্ট ম্যাথে অ্যাপ্লাই করো ডেটা সায়েন্সে রিসার্চ করো আমার কথা বুঝা গেছে কিন্তু ডেটা সায়েন্স কিছু কিছু ডিপার্টমেন্ট আছে ডিরেক্ট ডেটা সায়েন্স ইনস্টিটিউট সেগুলোতে অ্যাপ্লাই করলে যেটা হয় সেগুলোতে সব সময় হচ্ছে ওরকম ফান্ড থাকে না ওরা হচ্ছে মানে কোলাবোরেশন রিসার্চ করে তো ইন্টারডিসিপ্লিনারি প্রোগ্রাম তো
যেমন সাইফুল হচ্ছে ওরকম প্রোগ্রামে গেছিল, মানে আমাদের টিচার যে তো ও হচ্ছে ডেটা সায়েন্স একটা ইনস্টিটিউটে গেছে, তো ওখানে আবার ইন্টারডিসিপ্লিনারি প্রোগ্রাম, ওখানে আবার ম্যাথের জিনিসগুলো শেখায়, তো ওরা ডিরেক্ট ডেটা সায়েন্সে ও কাজ করছে এবং সেই ফিল্ডে কাজ করতেছে। তো ওর প্রফেসর আছে ওকে আরে দিছে, ও টিএ কিন্তু পায়, মানে কারণ ডেটা সায়েন্স প্রোগ্রামে টিএ কি দিবে আমাকে, তাই না? ওখানে তো আমি কি করাবো, টিএ হিসেবে আমরা কাজ করি কি ক্যালকুলাস পড়াই অথবা এটা ট্রেনিং করি অথবা লিনিয়ার অ্যালজেব্রা পড়াই, তাই না? তো এই জন্য ম্যাথ ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করলে তোমার টিএ পাওয়াটা সহজ, কিন্তু অন্য ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করলে তোমার হচ্ছে প্রোফাইলটা অনেক ভালো পাওয়া যায়, যাদের প্রফেসর তোমাকে আরে দেয় না, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট দেয় এটা। এখন তোমার যদি সে এক্সপার্টাইজ থাকে তাহলে তোমাকে দিবে। যেমন আমি কিন্তু ম্যাথ এডুকেশনে অ্যাপ্লাই করতে চাইছিলাম পিএইচডি, কিন্তু আমি যখন দেখলাম যে এখানে খুবই কম্পিটিটিভ, আমাকে ফেলোশিপ পেতে হবে এবং ফেলোশিপ পাওয়ার সুযোগ আমার নাই, আমি হচ্ছে পরবর্তী থেকে সুইচ করে বেসিক্যালি ম্যাথ ডিপার্টমেন্টে যদি অ্যাপ্লাই করে তাহলে আমার পিএইচডি মেজরটা ম্যাথেই থাকবে না। এই যে ম্যাথের তো বিভিন্ন ডাইভার্স আছে না, প্রফেসররা তো শুধু পিওর ম্যাথ নিয়ে কাজ করেন, কিছু প্রফেসর অ্যানালাইসিস নিয়ে কাজ করবে, কিছু প্রফেসর স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করবে। আমাদের এখানে ডিপার্টমেন্টগুলো আলাদা, ওখানে কিন্তু ডিপার্টমেন্ট এক। আমি যেটা বললাম যে ম্যাথ স্ট্যাট কিন্তু একই ডিপার্টমেন্ট, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ম্যাথ স্ট্যাট ডেটা সায়েন্স যেগুলো ম্যাক্সিমাম একই ডিপার্টমেন্ট। সো তুমি ম্যাথ ডিপার্টমেন্টেই তুমি এনরোল করলা, কিন্তু তুমি ডিফারেন্ট টাইপের কোর্স নিলা, স্ট্যাট কোর্স নিলা, তোমার উপর এখানে তো এমন না যে চাপাই দিবে যে ফার্স্ট ইয়ারে করাই কোর্স আছে, এমন না। ওখানে হচ্ছে যে তুমি ওপেন, তুমি যে কোর্স নাও তোমার ইচ্ছা। একাডেমিক জন্য কি তাহলে আমার পিএইচডি মেজরটা ম্যাথে থাকা লাগবে? হ্যাঁ, মানে একাডেমিক যদি যাইতে চাই তাহলে আমার মেজরটা কি মানে পিএইচডি মেজরটা কি ম্যাথমেটিক্সে থাকা লাগবে? না, ডেটা সায়েন্সে কি টিচার লাগে না? লাগে, স্ট্যাটিস্টিক্সের টিচার লাগে, তাই না? কিন্তু ওটা করলে মানে ম্যাথমেটিক্সে করো আর যেটাই করো একাডেমিতে যাওয়ার আমাদের সুযোগ থাকে, পাশাপাশি যদি আমার কিছু স্কিল সেট থাকে ইন্ডাস্ট্রিতে আমরা যেতে পারি। তবে ইন্ডাস্ট্রিতে অনেক বেশি টিচারদের বেতন সারা ওয়ার্ল্ডেই কম, এটা হচ্ছে কথা। বাংলাদেশেও কম, আমেরিকাতেও কম, আমি যেটা দিতে পারছি ইন্ডাস্ট্রিতে যাইতে ভালো। আর কিছু কারণ? হ্যাঁ, স্যার হচ্ছে অনেকে দেখা যায় যে অন্যান্য ডিপার্টমেন্টের যদি বলি যে হচ্ছে দেখা যায় যে তারাও সেম আমাদের মতো বলেন যে ম্যাথ নিয়ে ডাটা সায়েন্স বা অন্য কিছুতে যেতে যাচ্ছে, তারা হচ্ছে কম্পিটিশনাল মানে যে অলিম্পিয়াডগুলো হয় বা পাইথন হ্যাঁ বেশি টাইম দিচ্ছে। আমাদের মানে ম্যাথে পড়লে কি আমাদেরও ওই লেভেলে মানে যেমন দেখা যায় কোড ফোর্সে তারা মানে খুব ভালো একটা পজিশন নিচ্ছে, এগুলো কি খুবই নেসেসারি মানে ইট ডিপেন্ডস, লাইক মানে শিখলে তো সমস্যা নাই, তাই না? আমেরিকাতে আমার একটা জিনিস যেটা আমি যে কি জানি ওরা তার মতো জানে না, কিন্তু আমি ওখানে গিয়ে কি সার্ভাইভ করতে পারবো কিনা এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে। তুমি যদি সার্ভাইভ করতে না পারো এক্সটেনশন করে চলে আসবে, সিজিপিএ মিনিমাম 3 মেইনটেইন করতে হবে। আর এখানে সিজিপিএ 3 মেইনটেইন মানে 80% মার্কস, বাংলাদেশের মতো না 60% থাকে, তো 80% মার্কস নিচে বলে ইউনিভার্সিটি থেকে পে করে দেবে। তোমার সিজিপিএ 3 না থাকলে এরপরে সেমিস্টারে ইউনিভার্সিটি থেকে না তুমি কোথাও থাকতে পারবে না। তো আমার ওই কনফিডেন্সটা আমাকে জানতে হবে যে আমি এখানে সার্ভাইভ করতে পারবো কিনা। আচ্ছা, আরেকটা জিনিস শুনেছিলাম যে যদি কারো খুব ভালো রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে মানে মাস্টার্সের আগে বা ডাবল মাস্টার্স করার জন্য যারা চায় আর কি, তাদের জন্য কি ফান্ডিং একটু বেশি থাকে? ইট ডিপেন্ডস, কারণ একটা মাস্টার্সে গেলে অলওয়েজ ফান্ড ফুল পাওয়া যায় না, আমি যেটা বলছিলাম। এখন যদি কোনো প্রফেসর বলে আরে দেবে মাস্টার্সের যে ইউনিভার্সিটিতে মাস্টার্স আছে আর কি শুধু, আচ্ছা আমাকে বলো, আমি জাস্ট বলি, এখন আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে টিচিং করার সুযোগ পাই, এখন আমি অন্য ইউনিভার্সিটিতে যাবো, তো ওখানে মাস্টার্স ইউনিভার্সিটিতে এমন যারা হচ্ছে রিসার্চ মানে আমি রিসার্চ টপ টায়ার রিসার্চ ইউনিভার্সিটিতে সুযোগ পাচ্ছি না আমরা, দেন তারা আমরা ওই ইউনিভার্সিটি যাচ্ছি, তাহলে আমার তো ফান্ড থাকবে না। আমার হাতে যদি ফান্ড থাকে আমি তো ভালো ইউনিভার্সিটিতে সুযোগ পাবো, তাই না? এনএসএফ যে ফান্ডগুলো দেয়, গভর্নমেন্ট যে ফান্ড বা বিভিন্ন অর্গানাইজেশন ফান্ড দেয়, তাহলে তো ফান্ড দেখালে আমি ভালো ইউনিভার্সিটিতে টিচিং করার সুযোগ থাকে। তো আলটিমেটলি এই জন্য যেটা হচ্ছে মাস্টার্স যেখানে আছে এখানে আসলে ফান্ডটা ওই ডিপার্টমেন্ট থেকে দেয় বা ইউনিভার্সিটি থেকে দেয়, খুবই কম থাকে, লিমিটেড। আচ্ছা, তাহলে স্যার হচ্ছে যে এক্সট্রা মানে রিসার্চের ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয় আর মোটামুটি হয়, একজনের ভালো খুবই ভালো, আরেকজনের মোটামুটি, আরেকজনের স্কিল অনেক ভালো মানে অনেক কম্পিটিশনাল ইয়াতে আছে স্কিল বেশি, আরেকজনের মোটামুটি বেশি, তো এই যে যার বেশ সব কিছু সে কিভাবে আগে থাকবে? আগে এখন এটাকে মাস্টার্স প্রোগ্রামে কেন করবো? মাস্টার্স আচ্ছা, মাস্টার্সে আসলে রিসার্চ গুলো অত দেখে না আমার কাছে, কারণ মাস্টার্স তো কোর্স ওয়ার্ক বেস, এটা হচ্ছে তোমার ওভারঅল সিজিপিএ আর এসওপি বা সব কিছু মিলে দেখবে। পিএইচডির জন্য হলে সেটা অবশ্যই রিসার্চ ফিল্ডটা তো অনেক কাজে দিবে, তাই না? আর এখন ধরো আমার ইউনিভার্সিটিতে 20 জন স্টুডেন্ট নেবে এই ধরো ফল, তারা অ্যাটলিস্ট প্রথম 20 জন নেবে যার ওভারঅল প্রোফাইল দেখে না। এখন
একটা ভালোর সাথে খারাপ হবে একদম এমন নাই স্টুডেন্ট তাহলে কি করবে নিতে তো হবে তার তো লাগবে ঠিক ওই হিসাবে নিয়ে আসবে মানে এটা অনেকটা এরকম যে আমি লাইক কি বলবো টপ স্টুডেন্টের সাথে একদম যেমন আমার মতো ধানের সাথে একটা চিটাও তো ঢুকে যাবে এরকম হতে পারে আর যারা ভালো ওরা অবশ্যই ভালো জায়গায় যাবে চিটা একটা যাবে এরপরে আর একটা কোশ্চেন নেওয়া হবে কিন্তু আর কেউ কোশ্চেন আছে যেমন কিছু বলবো কথা নেই তাহলে আপনার আমি যদি নিজে কোনো রিসার্চ করতে চাই তাহলে এটা কিভাবে শুরু আর যদি এটা কি কখন করা সম্ভব এখন আমি যদি বলি আমি নিজে গাড়ি ড্রাইভিং করবো এটা কি সম্ভব কি বই টই করে সম্ভব রিসার্চটা হচ্ছে এরকম আমরা যেটা বলি আমার তো বায়োলজিক্যাল ফাদার আছে তাই না তো আমার রিসার্চেরও একজন ফাদার থাকে আমরা এটা বলি একাডেমিক ফাদার তো আমার রিসার্চের দুটো থাকা তারপরে আমি তো জানি না কিভাবে শুরু করবো কি কন্টেন্ট করবো সেটা তো আমি জানি না আগে তো আমাকে পড়তে হবে কোন পেপার পড়তে হবে সেটাও তো আমি জানি না তাই না হ্যাঁ তুমি হয়তো বা ইন্ডিভিজুয়াল রিসার্চ করা যায় কিন্তু এটা কোথাও পাবলিশ করার মতো যে একটা প্যাটার্ন থাকে অনেক কিছু তো জানা আছে অনেক কিছু শেখার আছে এই জন্য কারো একজন এই জন্য তো আমরা অ্যাডভাইজার লাগে না মাস্টার্সে কেন এখানে পিএইচ করতে অ্যাডভাইজার নিচ্ছি বা পিএইচডি করতে কেন এখানে অ্যাডভাইজার লাগে এই জন্য আমরা বলি আমরা না এটা আসলে সব সত্য স্যাররাও আমাদের এগুলো নিয়ে বলবে না একজন অ্যাডভাইজার লাগে যে তোমাকে সুপারভাইজ করবে আদারওয়াইজ আমি কোন দিকে যাবো আমি জানি না আমাদের ডেস্টিনেশন থাকা লাগে তখন অ্যাডভাইজার আমাকে গাইড করে করে তুমি ধরো এদিকে চলে যাচ্ছ ডানে বামে চলে যাচ্ছ কিন্তু অ্যাডভাইজার গাইড করে করে তোমাকে সোজা পথে নিয়ে যাবে আর কোথাও পাবলিশ করার মতো একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট রেডি করতে হবে সেটাও তো উনি ভালো আমাদের থেকে জানেন না আমাদের জানি না মানে দেখা যায় আমরা কাজ করবো অ্যাডভাইজার যে আমাকে সব শিখাই দেবে এমন মানে আমাকে গাইডলাইন করবে স্যারকে স্পেশাল থ্যাঙ্কস যে আমাদেরকে সময় দিয়েছেন মানে আমরা কি স্যারের জন্য একটা বড় ধরনের ক্লাস দিতে পারি আমি অনারেবল চেয়ারম্যান ম্যাডামকে রিকোয়েস্ট করবো যে আমাদের